ডেফিনেশন আর একটু আলোচনা করে আমরা ক্লাস শেষ করছিলাম আমার যতটুকু মনে পড়ে। আজ আজকে আমরা একটা ম্যাথ নিয়ে আলোচনা করব, যতটুকু সময় থাকে আজকে ম্যাক্সিমাম মিনিমাম পার্টটা আমরা শেষ করে দিব যতটুকু পারি। আর কিছু হোমওয়ার্ক দিয়ে আমি এই পার্টটা আজকে ক্লোজ করে দিব, নেক্সট দিন অন্য টপিকস নিয়ে আলোচনা করব। তো আমাদের ম্যাক্সিমাম মিনিমা পেতে হলে কোনো ফাংশনের কোন কি দরকার, মানে মেইন কন্ডিশনটা কি ছিল মনে আছে? গত ক্লাসে বলছিলাম যে একটা ফাংশন এফ অফ এক্স যদি দেওয়া থাকে তাহলে সেই ফাংশনটার ম্যাক্সিমাম বা মিনিমাম পেতে গেলে আমাদের যে জিনিসটি লাগবে, কন্ডিশনটা কি ছিল? এফ প্রাইম এক্স ইকুয়াল টু কত হইতে হবে? 0 হতে হবে। 0 হইতে হবে। গুড। মানে এই পর্যন্ত আমরা যতটুকু জানি যে কোনো ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম পেতে যদি আমরা পেতে চাই তাহলে সেই ফাংশনের অবশ্যই ফার্স্ট ডেরিভেটিভটা 0 হতে হবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, আমি গত ক্লাসে হয়তো এটা আলোচনা নাও করতে পারি, কোন একটা ফাংশন কখন ইনক্রিজিং হয় আর কখন ডিক্রিজিং হয়। সাপোজ কোন একটি ফাংশনের আমরা যদি একটা ডায়াগ্রাম দেখি, যদি এরকম গ্রাফ থাকে, এরকম গ্রাফ ধরেন এরকম একদম চলতেছে গ্রাফটা, হ্যাঁ। তো এই যে ফাংশনের এখানে একটা এই পয়েন্টটাতে এফ প্রাইম এক্স, এখানে এফ প্রাইম এক্স অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স, তাই না? এফ প্রাইম এক্স মানে তো ডিওয়াই বাই ডিএক্স। এখানে কিন্তু মানটা হলো 0। এই যে এই সব জায়গাগুলো যেখানে এই প্লেনগুলো যেখানে ডিওয়াই বাই ডিএক্স 0 তখন হলো স্লোপ, অর্থাৎ কোনো একটি ফাংশনের স্লোপ যেটা সরলরেখার স্লোপ, তখন কি করি আমরা? এরকম করে লিখি না, বা এরকম করে দেই ডিওয়াই বাই ডিএক্স। এখানে কিন্তু ফাংশনটা ইনক্রিজিং বা ডিক্রিজিং বোঝাচ্ছে। আর এই সব জায়গাগুলোতে হয় ম্যাক্সিমাম ভ্যালু বোঝাবে বা মিনিমাম ভ্যালু। এখানে হলো মিনিমাম ভ্যালু, এখানে হলো মিনিমাম ভ্যালু, এখানে ম্যাক্সিমাম ভ্যালু, এখানে ম্যাক্সিমাম ভ্যালু, এখানে ম্যাক্সিমাম ভ্যালু কোনো ফাংশনের। আর এটা যখন আমরা ইনক্রিজিং করব এটা কিন্তু ডিক্রিজিং হচ্ছে। আবার এইসব এখান থেকে যে স্লপটা আঁকবো তখন কি বোঝাবে? ইনক্রিজিং হবে কোনো ফাংশনের। এখান থেকে যে স্লপ গুলো আঁকবো আমরা তখন ডিওয়াই বাই ডিএক্স ইজ গ্রেটার দেন 0। ডিওয়াই বাই ডিএক্স ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ তখন ফাংশনটি ইনক্রিজ করবে, উপরের দিকে উঠতে থাকবে বা ফাংশনের মানটা বাড়তে থাকবে। আর এখান থেকে যখন আমরা নিচের দিকে এই যে স্লপটা আঁকলাম তখন কি নিচের দিকে আসতেছে না? ফাংশনটা আস্তে আস্তে নিচের দিকে আসতেছে না? হ্যালো? জি স্যার। তখন এই স্লপটার মানে হলো ডিওয়াই বাই ডিএক্স এর মান 0-র চেয়ে ছোট, অর্থাৎ নিচের দিকে মানে ডিক্রিজিং হচ্ছে ফাংশনটা। আর আমরা ম্যাক্সিমাম মিনিমাম যেগুলো পাই, আমি একটা নতুন পেজে নিয়ে দেখাই আপনাদেরকে, তাহলে একটু বুঝতে সহজ হবে। যদি আমরা এরকম একটা ফাংশন এর গ্রাফ দেখি, হ্যাঁ, ধরেন এরকম ফাংশনটা চলতেছে, এটা এই 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 জায়গাগুলোতে ম্যাক্সিমাম ভ্যালু, আর এইগুলাতে কি কি ভ্যালু? ফাংশনের মিনিমাম, তাই না? এই জায়গাগুলোতে ম্যাক্সিমাম ভ্যালু, আর এগুলো হলো এগুলো ম্যাক্সিমাম ভ্যালু, আর এইগুলাতে হলো মিনিমাম ভ্যালু। তাহলে এইখানে যখন স্লপ এইখানে স্লপটা কি যখন স্ট্রেট লাইনের মতো হয়ে যায় তখন কি স্লপ কত হয়? 0 হয় না? কোন স্ট্রেট লাইন যদি এক্স এক্সিস এর প্যারালাল হয়ে যায়, ডিওয়াই বাই ডিএক্স, এখানে ডিওয়াই বাই ডিএক্স এর মান তখন হবে 0। যখন কোনো ফাংশনের আপনি স্লপ বা ডিওয়াই বাই ডিএক্স ফাংশনের ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করবেন, তখন যদি সেই জায়গাটা স্লপ, ডিওয়াই বাই ডিএক্স তো স্লপ, এম ঢাল, হ্যাঁ, কোনো সরলরেখার ঢাল, এই সরলরেখার ঢালের এখানে এম ইকুয়াল টু আমরা জানি ট্যান থিটা, তাই না? ট্যান থিটা, এখানে থিটার মান কত? কথা বলেন, ট্যান থিটার মান কত? এখানে থিটার মান কত? 0 না? এই যে এক্স অক্ষের সমান্তরাল যেহেতু, তাহলে থিটার মান কত হবে? 0 হবে না? 0 হলে কি এম এর মান কত হচ্ছে? 0। তার মানে কি এখানে এই সরলরেখার স্লপ কত? 0। আমরা এম কে ডিওয়াই বাই ডিএক্স দিয়েও বুঝি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0 হবে। তার মানে এই সব জায়গাগুলা যেখানে আপস এন্ড ডাউন হচ্ছে, কনকেভ বা কনভেক্স, যেটা কনকেভ আপ কনকেভ ডাউন, এই যে জায়গাগুলোকে আমরা ডিওয়াই বাই ডিএক্স এর মান 0 পাবো। আর যখন আমরা স্লপটা এইভাবে টানবো, দেখেন এইখান থেকে এই যে এটা কি নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে ফাংশনটা নিচের দিকে আসতেছে, নিচের দিকে আসতেছে না? যখন আমরা এখান থেকে একটা ট্যানজেন্ট আঁকবো ডিওয়াই বাই ডিএক্স,
ডিওয়াই বাই ডিএক্স, তখন কি অবশ্যই এক্স এর চেয়ে মানে জিরোর চেয়ে তখন ছোট হবে। আর যখন আমরা এইভাবে স্লপটা আঁকবো তখন ফাংশনটা ইনক্রিজিং হচ্ছে, ডিওয়াই বাই ডিএক্স ইজ গ্রেটার দেন জিরো, ডিওয়াই বাই ডিএক্স ইজ গ্রেটার দেন জিরো হবে। তার মানে ফাংশনটা এখানে ইনক্রিজ হচ্ছে আর এখানে ফাংশনটা ডিক্রিজ হচ্ছে। আর এখানে ফাংশনের মান হয় ম্যাক্সিমাম ভ্যালু হবে না মিনিমাম ভ্যালু হবে। এই যে ফাংশন এখানে হবে ম্যাক্সিমাম ভ্যালু, এখান থেকে যদি আমরা একটা ট্যানজেন্ট আঁকি তাহলে ইনক্রিজিং হচ্ছে, আবার এখান থেকে এটা যখন আঁকবো তখন এটা ডিক্রিজিং হবে। হ্যাঁ, তো আমাদের কোনো একটি ফাংশনের ইনক্রিজিং ডিক্রিজিং যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো আমাদেরকে কিছু কিছু কোয়েশ্চেনে বের করতে বলবে, যে কোন মানের কারণে কোন ইন্টারভেলে ফাংশনের মান ইনক্রিজ করবে, কোন মানের কারণে ফাংশনের মানটা ডিক্রিজ করবে। এইগুলো যখন বের করতে বলবে আমার এইটুকু ধারণা দরকার যে এই যে আমরা কোনো ফাংশনের যখন গ্রাফ ড্র করি, গ্রাফের যখন ম্যাক্সিমাম ভ্যালুগুলাতে ডিআই বাই ডিএক্স এর মান জিরো, আমরা যে বলছিলাম কন্ডিশনটা বলছিলাম যে এফ প্রাইম এক্স কোনো ফাংশনে ম্যাক্সিমাম বা মিনিমাম পেতে হলে এফ প্রাইম এক্স ইকুয়াল টু জিরো হতে হবে। তার একটা পরীক্ষামূলক আমি একটা জিনিস দেখালাম এখানে, যে দেখেন ম্যাক্সিমাম বা মিনিমাম কোথায় থাকবে, যেখানে স্লপের মান জিরো হবে, অর্থাৎ ডিআই বাই ডিএক্স এর মান জিরো হবে। এই জন্য আমরা বলি যে একটা ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম পেতে গেলে তার অবশ্যই এফ প্রাইম এক্স এর মানটা জিরো হতে হবে। বুঝতে পারছেন এখন কথাটা কেন বলছিলাম, নাকি এখনো বোঝেন নাই অনেকে? আর যখন কখন ইনক্রিজিং হয় কখন ডিক্রিজিং হয় এটা আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। এখন আমরা যে কোয়েশ্চেনটা দেখতেছি, দেখেন কোয়েশ্চেনটাতে যেটা আলোচনা করা আছে, কোয়েশ্চেনটা একটু পড়ে দেখেন। ফাইন্ড দ্য ইন্টারভেল হোয়ার দ্য ফাংশন আর ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং, অলসো ফাইন্ড ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ দ্য ফাংশন ওয়ান অ্যান্ড টু। এখানে ওয়ান দেওয়া আছে, পরে আর একটা টু দেওয়া আছে, এখানে ওয়ানটা করে দেওয়া আছে, আপনারা 2 নম্বরটা বাসায় করবেন। আমি 2 নম্বর কোয়েশ্চেনটা পরে দেখাই দিব, 1 নম্বরটা শুধু আমি দেখাই দিচ্ছি, 2 নম্বরটা আপনারা বাসায় করবেন। এখন এই ফাংশনটার আমাদের ইনক্রিজিং এবং ডিক্রিজিং, কোথায় কোথায় ইনক্রিজিং হবে কোথায় ডিক্রিজিং হবে তার ইন্টারভেলটা বের করতে বলছে। তো আমরা প্রথমে জানি যে কোনো ফাংশনের ইনক্রিজিং ডিক্রিজিং বা ম্যাক্সিমাম মিনিমা পাওয়ার জন্য আমাদের অবশ্যই এফ প্রাইম এক্সটা লাগবে। তো আমরা প্রথমে এফ প্রাইমে যে আমরা ডিওয়াই বাই ডিএক্স একটু আগে দেখালাম, ডিওয়াই বাই ডিএক্স কখন গ্রেটার দেন জিরো কখন লেস দেন জিরো, তার মানে ইনক্রিজিং বা ডিক্রিজিং। আর ডিওয়াই বাই ডিএক্সটা যখন জিরোর সমান তখন আমরা বলবো সেখানে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু থাকবে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু জিরো। তাহলে যখন এটা হবে তখন সেই ফাংশনটার হবে হলো ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু। আর যখন এটার চেয়ে লেস দেন বা গ্রেটার দেন হবে তখন হয়ে যাবে সেটা ইনক্রিজিং বা ডিক্রিজিং। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা এখন দেখি প্রথমে যে ফাংশনটা দেওয়া ছিল একে একবার ডেরিভেটিভ করলাম, ফার্স্ট ডেরিভেটিভে এক্স টু দ্য পাওয়ার ফোর কে যদি আমরা ফার্স্ট ডেরিভেটিভ করি তাহলে আসবে ফোর এক্স কিউব, এক্স ফোর কে ফার্স্ট ডেরিভেটিভ করলে ফোর এক্স কিউব, টু এক্স কিউব আছে তাহলে হবে সিক্স এক্স স্কোয়ার, মাইনাস থ্রি আর টু সিক্স এক্স, মাইনাস ফোর এক্স, আর ফোর কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? জিরো। তাহলে আমরা কি এটা থেকে ফার্স্ট ডেরিভেটিভ বুঝতে পারছি, এটা এটা রেজাল্ট আসছে। এখন আমাদের কাজ হবে এটাকে অ্যালজাব্রিক এক্সপানশন অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। হ্যাঁ, এই যে রেজাল্টটা আছে যেহেতু ত্রিঘাত সমীকরণ, এক্স টু দা পাওয়ার থ্রি আছে, তার মানে তিনটা ফ্যাক্টরে আমাদের কনভার্ট করতে হবে। হ্যাঁ, তো এটাকে আমরা 9-10-এ শিখে আসছি, ইন্টারমিডিয়েটেও শিখছি যে কিভাবে আস্তে আস্তে এটাকে তিনটা ফ্যাক্টরে কিভাবে পরিণত করতে হয়। আমরা এখানে দেখতেছি, দেখেন প্রথমে টু কমন নিলাম, টু এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রাইজ এক্স মাইনাস টু। এখন ভিতরের এটাকে আমরা যেভাবে করে আসছি ছোটবেলায়, আমরা প্রথমে যেটা কাজটা করছি এই রেজাল্টকে আমরা এক্স এর কোন মান কারণে এই ফাংশনটা জিরো হবে সেটা আগে ক্যালকুলেটর বা এক্স এর মান ওয়ান টু দিয়ে দিয়ে চেক করছি, তাই না? ক্লাস 9-10-এ যখন আমরা ফাংশন উৎপাদক বিশ্লেষণ করছি তখন আমরা এই কাজটা করছি, যে এক্স এর মান আমরা দিছি, ধরেন এক্স এর মান ওয়ান এর কারণে এক্স এর মান যদি ওয়ান হয় তাহলে ফাংশনটা যদি জিরো হয়, এক্স এর মান যদি ওয়ান দেন তাহলে কত আসে? টু ইন্টু ওয়ান, থ্রি ইন্টু ওয়ান, তাহলে টু থ্রি ফাইভ, আর এখানে দুইটাই মাইনাস, তাহলে জিরো হবে, তাই না? এক্স এর মান যদি ওয়ান হয় তাহলে ফাংশনটা জিরো হবে না, এটুকু। তাহলে আমি কি লিখতে পারি? এক্স মাইনাস ওয়ান হবে এই সমীকরণের একটি উৎপাদক, এক্স মাইনাস ওয়ান একটা ফ্যাক্টর, যে ফ্যাক্টর এই সমীকরণের একটি এটা একটা ফ্যাক্টর হবে এক্স মাইনাস ওয়ানটা। তখন আমরা কি করি, আমরা যেটা করে আসছি এক্স মাইনাস ওয়ান আগে লিখি, এই লাইনটা পরে লিখি, কিন্তু যখন আমরা অঙ্কগুলা করছি
ক্লাস 9 10-এ, তখন এই লাইনটা পরে করি, আগে আমরা এই লাইনটা লিখি, x-1 দিয়ে দেই, x-1 দেওয়ার পরে x এর সাথে কি গুণ করলে 2x³ হবে সেটা দিয়ে আমরা এখানে লিখি। মনে আছে কি আপনাদের এই ম্যাথের কৌশলটা করার সময় যেভাবে করছিলাম আমরা, নাকি আপনারা কিভাবে করতেন জানি না, কিন্তু আমরা যখন ম্যাথ করি ক্লাসে 9 10-এ তখন আমরা এই কৌশলটা অবলম্বন করছিলাম যে যখন আমরা x এর মান 1 দেওয়ার কারণে যদি 0 হয় তাহলে সেকেন্ড লাইনটা, এই লাইনটা পরে লিখি, এই লাইনটা আগে লিখি, x-1 দিয়ে নেই, দেওয়ার পরে আমাদের এখানে কি দিয়ে গুণ করলে এখানে 2x³ হবে, 2x² দিয়ে গুণ করলে 2x³ হবে, তাহলে 2x² দিয়ে আমরা গুণ করি, 2x³ আর 1 এর সাথে গুণ করলে 2x²। এখন আমাদের এখানে ছিল 3x² প্লাস, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য আমার লাগবে 5x², এই জন্য এখানে আবার 5x² লিখে নিই। তারপরে আমরা এখানে আবার x-1 দিয়ে রাখি, x-1 দেওয়ার পরে কি দিয়ে গুণ করলে এটা 5x² হবে, তখন এটাকে 5x দিয়ে গুণ করলে 5x² হবে, 5x লিখি, তাহলে 5x দিয়ে গুণ করলে 5x² আর 1 এর সাথে গুণ করলে -5x। এখন এখানে ছিল 3x -3x, তাহলে আমাদের প্লাস ব্যালেন্স করার জন্য প্লাস 2x লাগবে, এই জন্য এখানে প্লাস 2x লিখি। তাহলে এখন আমাদের কাজ হবে x-1 আর একটা নিয়ে নিলাম, কি দিয়ে গুণ করলে এটা 2x হবে, 2 দিয়ে গুণ করলে তাহলে 2x -2, এখানে -2 এ ছিল, তাহলে আর কোনো চেঞ্জ হবে না, এটাই হবে। তাহলে আমরা এখন এই লাইন থেকে এই লাইন লিখতে পারি। এখন x-1 কমন নেই আমরা, x-1 কমন নিলাম, তাহলে এখানে থাকে 2x², এখানে থাকে 5x আর এখানে থাকে 2, 2x² প্লাস 5x প্লাস 2। তারপর এটাকে আমরা যেহেতু 2 অর্ডার চলে আসছে তখন আমরা মিডল টার্মের দিকে আগাই, 2x² প্লাস 4x প্লাস x প্লাস 2। মিডল টার্মটা কিভাবে করে, এটা গুণ করতে হয়, এই দুটো গুণ করে আমাদের যে রেজাল্ট আসে এই মাঝখানে দুটো যোগ বিয়োগ করলেও একই রেজাল্ট আসতে হবে, তাহলে এটা গুণ করলে হয় 4x² আর 4x প্লাস x, 5x আসছে, 4x আর x গুণ করলেও কিন্তু 4x² আসবে। মিল টার্ম তো আপনারা পারেন তাই না? হ্যালো হ্যালো, সবাইকে ঘুমাচ্ছেন নাকি? আজকে মনে হচ্ছে সবাই ঘুমাইতেছে, ছুটির আবেশ আবেশ চলে আসছে আপনাদের মধ্যে, কেউ কথা বলতেছেন না, নাকি বুঝতেছেন না আমি বুঝাইতে পারতেছি না, এরকম মনে হচ্ছে কেমন জানি, না কথা বলতেছেন না, মনে হচ্ছে আমি বুঝাইতে পারতেছি না, অথবা আপনারা আজকে ঘুমাচ্ছেন। আচ্ছা কথা বলেন, মাঝে মাঝে কথা বলেন, যদি না বুঝে থাকেন তাহলে কথা বুঝতেছি বলেন। আমরা স্যার। আচ্ছা গুড। তাহলে এখান থেকে এখন 2x কমন নিব, 2x কমন নিলে x আচ্ছা স্যার। প্লাস, আর এখান থেকে x এর জায়গায় এখান থেকে যদি আমরা 1 কমন নিই তাহলে x প্লাস 2 কমন নিলাম, তাহলে x+2 আর 2x প্লাস 1, তাহলে আমাদের ফ্যাক্টর গুলো দাঁড়ালো x-1, x+2 আর 2x প্লাস 1। তাহলে এইগুলার কারণে f প্রাইম x কিন্তু 0 হবে, অর্থাৎ x ইকুয়াল টু যখন 1 হবে তখন f প্রাইম x টা 0 হবে, অথবা x এর মান যখন -2 হবে তখন f প্রাইম x 0 হবে, আবার x ইকুয়াল টু -half হলে আমাদের f প্রাইম x টা 0 হবে। তাহলে আমরা পেলাম when x equal to 1, -half and -2 then f prime x equal to 0। তাহলে এটার কারণে এই 1 -half এবং -2 কারণেই কিন্তু আমরা বলতে পারি ফাংশনটি ম্যাক্সিমাম বা মিনিমাম থাকবে। x ইকুয়াল টু 1 পয়েন্টে অথবা -half পয়েন্টে অথবা -2 পয়েন্টে এই ফাংশনটির একটা ম্যাক্সিমাম বা মিনিমাম থাকবে, অর্থাৎ সেটা 1 পয়েন্টে ম্যাক্সিমামও হইতে পারে মিনিমামও হইতে পারে, -half পয়েন্টে এই ফাংশনটার ম্যাক্সিমামও হইতে পারে মিনিমামও হইতে পারে, -2 পয়েন্টে ফাংশনটার ম্যাক্সিমাম হইতে পারে মিনিমামও হইতে পারে, সেটা আমরা পরে দেখব। আমাদের প্রথম কাজ ছিল যে ইন্টারভেল বের করা, কোন ইন্টারভেলে এই ফাংশনটি ইনক্রিজিং হবে নাকি ডিক্রিজিং হবে। এখন আমরা যে মানগুলা পেলাম এই মানগুলা দিয়ে এই ফাংশনটির ইনক্রিজিং না ডিক্রিজিং তার ইন্টারভেলটা বের করব। দেখেন এক্স এর মান, এই তিনটা মানের মধ্যে সর্বনিম্ন মান কোনটা? -2। মাইনাস, তাই না? তাহলে আমরা কন্ডিশন যখন বের করব তখন আমাদের ইন্টারভেল যখন বের করব আমরা যখন আমরা কন্টিনিউয়াস বা ডিসকন্টিনিউয়াস এর ম্যাথগুলো যখন করছিলাম তখন আমরা একটা ইন্টারভেল ধরে ধরে করছিলাম, যেহেতু -2 সর্বনিম্ন মান, আমি এক্স এর মান নিব -2 থেকে ছোট, এক্স ইজ লেস দেন -2, তার মানে কি বলেন তো ইন্টারভেলটা কি হলো? ইন্টারভেলটা কত আসতেছে? -∞ থেকে -2 না? -2 কিন্তু এটা আসতেছে, সমান না, কিন্তু আমরা কিন্তু এখানে সমান ধরে পাচ্ছি হলো 0, কিন্তু আমরা যেহেতু বলতেছি ইনক্রিজিং, আমি যখন ফাংশনটা দেখাইলাম আপনাকে গ্রাফ পেপারে গ্রাফ অঙ্কন করার সময়, তখন এই যে ইনক্রিজিং করতেছে বা ডিক্রিজিং করতেছে তাই না, আমাদের
এটার ক্ষেত্রে কিন্তু লেস দেন বা গ্রেটার দেন হবে, ডিওয়াই বাই ডিএক্স এর মান গ্রেটার দেন বা লেস দেন হবে। যখন গ্রেটার দেন হবে তখন হবে ইনক্রিজিং, লেস দেন হবে যখন তখন ডিক্রিজিং, আর যখন জিরো হবে তখন সেটা হলো ম্যাক্সিমাম বা মিনিমাম, তাই না? যখন পড়ে আসলাম আমরা, মানে দেখে আসলাম গ্রাফ পেপারটা। তো এখন আমাদের যেহেতু এই পয়েন্টগুলোতে ম্যাক্সিমাম বা মিনিমাম পাবো এই পয়েন্টগুলোতে, কিন্তু এই পয়েন্টের আশেপাশে আমরা ইনক্রিজিং পাবো অথবা ডিক্রিজিং পাবো। এই জন্য আমরা কিন্তু ইকুয়াল নিব না। এক্স লেস দেন -2, তার মানে কি এর ইন্টারভেলটা হবে -ইনফিনিটি থেকে -2 এর মধ্যে। আমরা দেখবো যে এই ফাংশনটা ইনক্রিজ করে না ডিক্রিজ করে। ঠিক আছে, তাহলে আমি নিচ্ছি এক্স লেস দেন -2। এক্স লেস দেন যদি -2 নেই, আপনি একটু খেয়াল করেন এই তিনটা ফ্যাক্টর এফ প্রাইম এক্স এর মানটা কেমন হচ্ছে, কিভাবে কি চেঞ্জ হচ্ছে। এক্স প্রাইম এক্স এর মান যদি, এই এক্স এর মান যদি আমরা -2 নেই, তাহলে এফ প্রাইম এক্স এর মান যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে বলবো যে ফাংশনটি ইনক্রিজ করবে এই ইন্টারভেলে। কথাটা বুঝতে পারছেন নাকি আবার বলবো? আমি আবার বলি, এই এক্স এর যে আমরা লিমিটটা নিলাম এখন, এক্স লেস দেন -2 অর্থাৎ -ইনফিনিটি থেকে -2, এই ইন্টারভেলে এই এফ প্রাইম এক্স এর মান, অর্থাৎ আমি যদি এখানে এক্স এর মানটা -2 থেকে ছোট বসাই, যে বসানোর কারণে যদি এফ প্রাইম এক্স এর মানটা গ্রেটার দেন 0 হয়, তাহলে আমরা বলবো ফাংশনটি ইনক্রিজ করতেছে। হ্যাঁ, আমি এই যে এই মানটা যদি বসাই এখানে, যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে আমরা বলবো এই ফাংশনটি ইনক্রিজ করতেছে। আর যদি আমরা দেখি এফ প্রাইম এক্সটা লেস দেন 0 আসতেছে, তাহলে আমরা বলবো ফাংশনটি ডিক্রিজ করবে। ওকে, তাহলে আমরা এখন এক্স এর মান -2, এই যে তিনটা ফ্যাক্টরের মধ্যে আসি। এক্স এর মান যদি -2 ছোট নেই, -2 ছোট মানে কি -3 হতে পারে, -3 হতে পারে না? হ্যালো? জি স্যার পারে। জি স্যার। আচ্ছা, তাহলে এই তিনটা ফ্যাক্টরে এক্স এর মান -3 বসান। তাহলে এক্স মাইনাস ওয়ানটা কি হবে? এক্স এর মান যদি আমরা -3 বসাই, তাহলে এক্স মাইনাস ওয়ানটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে নাকি জিরোর সমান হবে বলেন তো? এক্স এর মান -3 বসান, জিরোর চেয়ে ছোট হবে অবশ্যই। 0 থেকে ছোট স্যার। ওকে, আবার x+2 এর জায়গায় এখানে এক্স এর মান যদি আমরা -3 বসাই, তাহলে কি হবে? সেটাও তো নেগেটিভ হবে, জিরোর চেয়ে ছোট হবে। কথা কি বুঝতেছেন আমার কথা? জি স্যার, সবগুলাই 0 থেকে আচ্ছা, ছোট। সবগুলাই 0 থেকে ছোট। এখানে এক্স এর মান যদি আমরা -3 বসাই, তাহলে কিন্তু আমাদের এই ফ্যাক্টরের মান এক্স টুয়াইজ এক্স প্লাস ওয়ান, টুয়াইজ এক্স প্লাস ওয়ান, এই মানটাও কিন্তু, এই ফ্যাক্টরটাও কিন্তু 0 থেকে ছোট হবে। তাহলে তিনটাই যদি 0 থেকে ছোট হয়, আমরা তিনটাই যদি গুণন করি, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কি হলো? 0 থেকে ছোট না বড় হলো? এটার মান নেগেটিভ আসলো, এটার মান নেগেটিভ, এটার মানও নেগেটিভ। তাহলে তিনটার মানে যদি নেগেটিভ হয়, তাহলে তিনটাকে আমি যদি গুণন করি, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস হয় না? জি স্যার, নেগেটিভ। তাহলে এফ প্রাইম এক্স এর মানটা কি নেগেটিভ আসতেছে, তার মানে কি 0 থেকে ছোট না বড়? ছোট স্যার। ছোট। তাহলে ফাংশনটা ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে? স্যার ডিক্রিজ। ডিক্রিজ করবে। দেখেন এটাই লেখা আছে, এই যে নাও ফর এক্স ইজ লেস দেন 2, এই তিনটা মানই হলো 0 থেকে ছোট। দেন এফ প্রাইম এক্স ইজ লেস দেন 0, হেন্স ইন ইন্টারভেল x-2 এফ অফ এক্স ইজ ডিক্রিজিং। ওকে, আমাদের কোয়েশ্চেনে কিন্তু এটাই বলছে যে ফাইন্ড দ্য ইন্টারভেল হোয়ার দ্য ফাংশন আর ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং। প্রথম পার্ট এটা, তাহলে প্রথম পার্টের কাজটাই কিন্তু আমরা করতেছি। তো একটার জন্য বের করলাম, এই -2 এর জন্য আমরা বের করলাম, এটা ডিক্রিজ আসলো। এখন আমরা -2 থেকে তার চেয়ে বড় কোনটা? -1/2, তাই না? -2 থেকে বড় কোনটা? -1/2 না? জি স্যার। তাহলে আমরা নিব এখন -2 থেকে বড় এবং -1/2 থেকে ছোট। এক্স এর মানটা নিব এখন -2 থেকে বড়, -1/2 থেকে ছোট। এই দেখেন, ফর -2 থেকে এক্স এর মান বড় কিন্তু -1/2 থেকে ছোট, এমন একটা মান হইতে পারে কি? -1 হইতে পারে না? -1/2 হতে পারে না? এই রেঞ্জের মধ্যে, এই এটার মধ্যে যদি আমি একটা -1, এক্স ইকুয়াল টু -1 নিতে পারি না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন যদি আবার আমরা এই ইন্টারভেলের জন্য কাজ করি, এক্স ইকুয়াল টু -1 নেই, তাহলে আমরা এই তিনটা ফ্যাক্টর আবার দেখবো পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা, পজিটিভ এগুলো চেক করবো আবার। তাহলে এক্স এর মান যদি আমরা -1 নেই, তাহলে দেখেন প্রথম যেটা আছে সেটা কি হবে?
স্যার প্রথমটা নেগেটিভ। প্রথমটা নেগেটিভ, তারপরেরটা x এর মান -1 বসাবেন। পরেরটা স্যার পজিটিভ হবে। এই সবাই একাই শুধু অ্যান্সার করতেছে, আর বাকিগুলা কি করতেছে? বাকিগুলা কি বুঝতেছে না? না বুঝলে বলতে হবে তো। আমি তো আপনাদের যদি না বুঝাই এইভাবে চলে যাই, তাহলে তো জিনিসটা খারাপ দেখাবে। পরে আপনারাই বলবেন যে স্যার বুঝায় না, শুধু কথা বলে তাড়াতাড়ি ফাঁকি দিয়ে চলে যায়। এটা বললে তো তখন খারাপ শোনা হবে, তাই না? আপনাদের সবারই তো রেসপন্স করতে হবে, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ বুঝতেছেন, কম বেশি সবাই বুঝতেছেন। একাই অ্যান্সার করতেছে ও। আচ্ছা, ফয়সাল মাহমুদ বলেন। ফয়সাল মাহমুদ, ফয়সাল মাহমুদ, হ্যাঁ আছেন, লাইনে জি স্যার। আছেন? জি ওকে, স্যার। আপনি কি বুঝতেছেন? স্যার মোটামুটি স্যার। মোটামুটি, তার মানে কোথাও গ্যাপ ইয়ে আছে, ঝামেলা আছে, হ্যাঁ? স্যার একটু প্র্যাকটিস করতে হবে। না না, প্র্যাকটিস না, আপনাকে এখানে শিখে যেতে হবে। এটা তো আপনার ওই অনেক বেশি ইয়ে কঠিন কিছু না। ছোট 1 2 3 4 5 এর পোলাপানকে যদি আমি এখানে বলি যে এই যে এই তিনটা ফ্যাক্টর আছে, এক্স এর মান -1 বসাবো, তাহলে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ হবে বলতে পারবে। কিন্তু এটা কিন্তু না বোঝার কিছু নাই। আপনারা এখানে যে কয়জন আছেন, 19 জন আছেন, সবাই তো মোটামুটি বুঝতে পারতেছেন যে এখানে এক্স এর মান যদি -1 বসাই, তাহলে তিনটা ফ্যাক্টরের মধ্যে কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে বলতে পারবেন অ্যাটলিস্ট, তাই না? তাহলে এটাতে যদি রেসপন্স না করেন, তাহলে আমি কি বুঝবো যে আপনারা হয় ঘুমাচ্ছেন অথবা এই ক্লাস করতেছেন না, শুধু অন করে দিয়ে বসে আছেন অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য। অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য ইচ্ছা থাকলে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, কিন্তু কোনো টেনশন নাই। তো এক্স এর মান আমি যদি এখানে -1 বসাই, একজন শুধু রেসপন্স করে, আর কেউ করতেছে না। এক্স এর মান যদি -1 বসাই, তাহলে এই x-1 ফ্যাক্টরটা কি হচ্ছে? নেগেটিভ হচ্ছে। এক্স এর মান যদি আমি এখানে -1 বসাই, তাহলে কি হবে? x+2টা পজিটিভ পজিটিভ হবে। এক্স এর মান যদি আমি এখানে -1 বসাই, তাহলে কি হবে? নেগেটিভ। নেগেটিভ হবে। তাহলে দুইটা নেগেটিভ একটা পজিটিভ পাচ্ছি। তাহলে দুইটা নেগেটিভ পাচ্ছি, একটা পজিটিভ পাচ্ছি। তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস প্লাসে প্লাস, তার মানে কি ফাংশনটা কি পজিটিভ না? জি স্যার। তখন এফ প্রাইম এক্স অবশ্যই জিরোর চেয়ে বড় হবে। এফ প্রাইম এক্স ইজ জি স্যার। গ্রেটার দেন জিরো। আর এফ প্রাইম এক্স যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে ফাংশনটা ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? ইনক্রিজ। ইনক্রিজ। ইনক্রিজ করবে। গুড। তাহলে দেখেন আমরা কিন্তু দুইটা কন্ডিশন, দুইটা ইন্টারভেল পেলাম। একটা হলো এক্স লেস দেন -2 এর জন্য ফাংশনটা পেলাম হলো ডিক্রিজ করতেছে, তাই না? আর একটা পেলাম হলো এই ইন্টারভেল -2 থেকে বড়, -1/2 থেকে ছোট। সেক্ষেত্রে আমরা দেখলাম ফাংশনটি ইনক্রিজ করতেছে। এখন আমাদের এখানে এখানে এখন এখন আমরা যেটা করব, -1/2 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট, আমাদের তারপরে একটা লিমিট আছে 1। তাহলে এখন আমরা এখানে কাজটা শেষ করি, যে -1/2 থেকে যদি আমরা বড় নেই, একটু খেয়াল করি, -1/2, -1/2 থেকে বড় এক্স এর মান কিন্তু 1 থেকে ছোট, এই ইন্টারভ্যালটা এখন দেখবো আমরা। হ্যালো, আলমগীর, আলমগীর হোসেন। জি স্যার। আলমগীর, আপনি ইয়ে করেন, আপনার মিউট করে রাখেন, আপনার এখান থেকে শব্দ আসতেছে। হ্যাঁ, এক্স এর মান -1/2 থেকে বড়, 1 থেকে ছোট। কারণ আমরা তো প্রথম কন্ডিশন ছিল সর্বনিম্ন যেটা -2, সেটার থেকে ছোট আমরা একটা নিয়ে নিছি। তারপরে -2 থেকে বড়, এখানে তারপর একটা বড় ছিল -1/2, -2 থেকে বড়, -1/2 থেকে ছোট, তার কন্ডিশন আমরা নিয়ে নিছি। এখন আসবো -1/2 থেকে বড়, 1 থেকে ছোট। তারপর আর একটা কন্ডিশন থাকবে, সেই কন্ডিশনটা কি বলতে পারবেন কেউ? টোটাল 4টা কন্ডিশন, 3টা কন্ডিশনের কাজ হচ্ছে। 74 নম্বর কন্ডিশনটা কি হবে বা ইন্টারভেলটা কি হবে? আরে না বাবা, এটা হবে এক্স এর মান 1 থেকে বড়। আমরা -2 থেকে বড় এটাও তো নিতে পারি, -1/2 তো হয়, ওটা তো আর কন্ডিশন নিতে নেওয়া যাবে না। এখন আসবে 1 থেকে বড়, তার, হ্যাঁ হ্যাঁ, ইনফিনিটি পর্যন্ত, রাইট। তাহলে 4টা কন্ডিশন দিয়ে আমাদের দেখতে হবে। তাহলে এখানে -1/2 থেকে বড়, 1 থেকে ছোট, আমি এমন মান কি 0 নিতে পারি? জি স্যার। তাহলে আমি যদি এই ফাংশনে এইগুলাতে 0 বসাই, এই প্রথম যে ফ্যাক্টরটা ছিল এক্স এর মান যদি 0 বসাই, তাহলে সেটা কি আসবে? x-1 নেগেটিভ আসবে না পজিটিভ আসবে? নেগেটিভ আসবে, 0 এর চেয়ে ছোট, তাই না? তারপর x+2 এরটা কি হবে?
পজিটিভ আসবে, এক্স প্লাস টু ইজ গ্রেটার দেন জিরো হবে, ইজ গ্রেটার দেন জিরো। তারপর একটা কি হবে, পজিটিভ হবে। তাহলে বলেন তো এখন এই যে দুইটা পজিটিভ আসলো একটা নেগেটিভ আসলো, তাহলে ফাংশনটাকে ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? স্যার ডিক্রিজ করবে। ডিক্রিজ। ডিক্রিজ হবে, তাই না? অর্থাৎ মাইনাস আর দুইটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হবে, তখন এফ প্রাইম এক্স ইজ লেস দেন জিরো, অর্থাৎ ফাংশনটি ডিক্রিজ করবে এই ইন্টারভেলে ফাংশনটি ডিক্রিজ করবে। এখন আর একটা কন্ডিশন আসতেছে, এই কন্ডিশনটা কি হবে তাহলে, এক্স ইজ গ্রেটার দেন জিরো, অর্থাৎ ওয়ান থেকে ইনফিনিটি। এক্স যদি ওয়ান এর চেয়ে বড়, আমরা মান একটা টু নেই, ফাংশনটার টু নিতে পারবো না? টু যদি নেই তাহলে টু মাইনাস ওয়ান পজিটিভ, এটা পজিটিভ আসতেছে, এটাও পজিটিভ আসতেছে, এটাও পজিটিভ আসতেছে, ঠিক কিনা? তাহলে তিনটাই যদি পজিটিভ হয় তাহলে ফাংশনটা হবে ইনক্রিজিং। এই তো আপনারা তো মনে হয় একটু হলেও বুঝতে পারছেন এখন যে কখন ইনক্রিজিং হবে কখন ডিক্রিজিং হবে। পারবেন না সবাই? জি স্যার পারবো। ওকে, তাহলে আমাদের কিন্তু ফার্স্ট পার্ট যেটা ছিল, আমাদের দেখেন কোয়েশ্চেনে বলা ছিল যে ফাইন্ড দ্য ইন্টারভেল হোয়ার দ্য ফাংশন আর ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং। আমরা যে ইন্টারভেলগুলো লিখলাম সেই ইন্টারভেলগুলোর যে ফাংশনটা ইনক্রিজিং বা ডিক্রিজিং লিখলাম, ওইটা কিন্তু ফার্স্ট পার্টের কাজ শেষ হয়ে গেল। এখন আমাদের সেকেন্ড পার্ট বলছে অলসো ফাইন্ড ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম, এবং ফাংশনটির ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটা বের করতে বলছে। তাহলে ম্যাক্সিমাম মিনিমাম বের করার জন্য আমাদের কি এফ প্রাইম এক্স ইকুয়াল টু জিরো ধরতে হবে। জিরো ধরে আমাদের এই কাজটা আবার করতে হবে, যেহেতু একসাথে অঙ্কটা আছে এই জন্য আমরা ফ্রম পার্ট ওয়ান দিয়ে আমরা এই কাজটা করে ফেলবো, যে এই কাজটুকু করে ফেলবো, এই পর্যন্ত কাজটা করে রাখবো, ঠিক আছে? স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার এই ম্যাথে স্যার ফার্স্ট লাইনটা একটু দেখান, এখানে আমার একটু সমস্যা আছে। এই এ লাইনে প্রাইম, জি এফ স্যার, এ প্রাইম, প্রাইমের যে, জি স্যার, ওইখানে স্যার 6x - 4 এটা কই থেকে আসলো? যে টু আর থ্রি গুণ করলে কত হয়, সিক্স। ডিফারেন্সিয়েট করেন এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়, জি স্যার, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আমাদের তাহলে পরের যে পার্টটা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করার জন্য আমাদের এইটুকু কাজ কিন্তু আবার করতে হবে, কিন্তু যেহেতু একটা অঙ্কের মধ্যেই এই কাজটা করতে বলা আছে এই জন্য কিন্তু আমরা নতুন করে আবার এটা করব না, সরাসরি লিখবো ফ্রম পার্ট ওয়ান দিয়ে। আমরা দেখেন আমি পরের পার্টটা দেখাচ্ছি, এই যে পার্ট টু থেকে দেখেন সেকেন্ড পার্ট, এফ অফ এক্স ইকুয়াল টু এত, এফ প্রাইম এক্স ইকুয়াল টু আমরা এটা লিখে আমরা ডাবল প্রাইমটাও লিখে ফেললাম, আর এফ প্রাইম এক্স এই যে এটা জিরো, জিরো ধরে আমরা মানগুলা যে বের করছিলাম এটা কিন্তু আর নতুন করে পুরো ক্যালকুলেশন করি নাই, সরাসরি এটা লিখছি। কিন্তু এখানে কি লিখবো, এখানে ব্র্যাকেটে লিখবো ফ্রম পার্ট ওয়ান, বুঝতে পারছেন? আমি আবার দেখাচ্ছি, পার্ট টু করার জন্য যে ফাংশনটা দেওয়া ছিল ফাংশনটা লিখলাম, এটাকে আমি একবার ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েট করার পরে সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করতে হবে, যেহেতু আমাদের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বের করতে বলছে। এখানে যখনই কোনো ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করতে বলবে তখন এই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ এবং সেকেন্ড ডেরিভেটিভ দুইটা ডেরিভেটিভ একসাথে করে রাখবো, আমরা করে প্রয়োজনে ইকুয়েশন নাম্বার দিয়ে রাখবো। হ্যাঁ, তো আমাদের ফার্স্ট ডেরিভেটিভ করে রাখছি, সেকেন্ড ডেরিভেটিভ যদি এটাকে করি 3 আর 4 গুণ করলে 12x স্কয়ার, আর 6 আর 2 গুণ করলে 12x মাইনাস 6x ডিফারেন্সিয়েট করলে 6 থাকে, 4 কে ডিফারেন্সিয়েট করলে 0। এখন আমাদের কাজ হবে এই যে ফার্স্ট ম্যাক্সিমাম মিনিমাম বের করার জন্য এফ প্রাইম এক্স হবে 0। আমি আগেই বলছি কোন ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম থাকতে গেলে অবশ্যই এফ প্রাইম এক্স 0 হবে। তাহলে এটাকে 0 ধরে আমরা এই ফ্যাক্টরটা বের করছিলাম, যেখানে x এর মান পাইছিলাম 1, x এর মান পাইছি -1/2, x এর মান পাইছি -2। নাও ফর x ইকুয়াল টু 1, আমাদের ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করার জন্য আমাদের এই f প্রাইম x থেকে x এর যে মানগুলো আসবে সেই মানগুলো দিয়ে আমরা অঙ্কগুলো করব। x এর মান 1 আসছে, তাহলে আমি প্রথম ক্লাসে বলছিলাম যে f ডাবল প্রাইম x এর মধ্যে এই মানটা বসাবো, f ডাবল প্রাইম 1 যদি বসাই তাহলে দেখবো ফাংশনটির মান 0 থেকে বড় না ছোট হয়। যদি 0 থেকে বড় হয় তাহলে বলবো ফাংশনের মান হবে মিনিমাম, আর যদি ফাংশনের মান যদি এই 1 দেওয়ার কারণে যদি 0 থেকে ছোট হয় তাহলে বলবো ফাংশনের মান হলো ম্যাক্সিমাম। গত ক্লাসে কথাগুলো বলছিলাম, মনে আছে কিনা? তাহলে এখানে জি স্যার। ডাবল প্রাইমে আছে 12x স্কয়ার প্লাস 12x মাইনাস 6। এখানে যদি x এর মান আমি 1 বসাই
তাহলে আসবে 12 প্লাস 12 মাইনাস 6, তার মানে কত হয় 24 মাইনাস 6 অর্থাৎ 18। 18 স্যার। 18 কি 0 থেকে বড় না ছোট? বড়। তাহলে আমরা বলতে পারবো x ইকুয়াল টু 1 এই পয়েন্টে ফাংশনটির মান কি হবে, ম্যাক্সিমাম না মিনিমাম? মিনিমাম স্যার। মিনিমাম। এই যে লেখা আছে হেন্স f প্রাইম x ইজ মিনিমাম এট x ইকুয়াল টু 1, এখানে f প্রাইম x হবে না, f অফ x হবে, কারণ আমি তো ফাংশন f অফ x এর মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালু বের করতেছি, তাই না? তাহলে বলতে হবে f অফ x ইজ মিনিমাম এট, এখানে f প্রাইম হবে না, f অফ x ইজ মিনিমাম এট x ইকুয়াল টু 1। এখনো যদি এই ফাংশনে আমি x এর মান 1 বসাই দেই, যে ফাংশনটা প্রথমে দেওয়া ছিল, সেই ফাংশনটা যদি আমরা x ইকুয়াল টু 1 বসাই, তাহলে এই ফাংশনটা আমরা একটা মিনিমাম ভ্যালু পাবো। ঠিক আছে, এখন আবার দেখবো আমাদের যেহেতু 3টা পয়েন্ট পাইছি, 3টা পয়েন্টের জন্য এটা ইয়ে করে দেখতে হবে। তাহলে x ইকুয়াল টু মাইনাস হাফ, এখন x ইকুয়াল টু মাইনাস হাফ আমরা f ডাবল প্রাইম যদি এখানে মাইনাস হাফ বসাই, তাহলে দেখবো f অফ ডাবল প্রাইমের মান কত আসে। ক্যালকুলেশন করেন তো কত আসে। এই যে ডাবল প্রাইম 12 ইন্টু এক্স স্কোয়ার অর্থাৎ 12 ইন্টু মাইনাস হাফ হোল স্কোয়ার করলে কত হবে 1/4 প্লাস 12 ইন্টু মাইনাস স্যার 9 হয়। 9 হয় না, প্লাস 9 না মাইনাস 9? তাহলে 3 মাইনাস 6 মাইনাস 6 অর্থাৎ মাইনাস 9। মাইনাস 9 স্যার। মাইনাস 9 আসে, তাই না? মাইনাস 9 আসে, বুঝতে পারতেছেন সবাই? না বুঝতে পারলে অবশ্যই কোয়েশ্চেন করবেন, লজ্জা কিসে বা ভয়ের কিসে? হ্যাঁ, আমি শিখতে আসছি, আমার যদি সমস্যা হয় আমি বলবো না যে স্যার আমি এখানে বুঝি নাই, আমাকে তো বলতে হবে এগুলা। আর আপনারা যদি না বলেন তাহলে তো আমি বুঝবো না যে আপনাদের আসলে কোথায় প্রবলেম হচ্ছে। কিন্তু যখন চুপচাপ থাকেন তখন মনে হয় যে আপনারা কিছুই বুঝতেছেন না, আমি শুধু শুধু পেছাল পারতেছি। আচ্ছা, তাহলে মাইনাস 9 যদি হয়, তাহলে 0 থেকে বড় না ছোট এটা? ছোট হলে ফাংশনটা কি ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে? ম্যাক্সিমাম। তাহলে x ইকুয়াল টু মাইনাস হাফ পয়েন্টে ফাংশনটি অবশ্যই একটা ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আপনারা ওই ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে পারবেন। ওই f অফ x যেটা দেওয়া ছিল, f অফ x এ আপনি মাইনাস হাফ বসাবেন, দেখবেন ফাংশনটার মান একটা সর্বোচ্চ একটা মান আসবে। একটা ফাংশনের কিন্তু একাধিক সর্বোচ্চ মান একাধিক সর্বনিম্ন মান থাকতে পারে, এটা তো জানেন। এই যে আমরা স্যার এই যে গত ক্লাসে বলছি। হ্যাঁ, এই যে আমরা আঁকছি, এখানে একটা সর্বোচ্চ মান পাওয়া যাবে এই পয়েন্টে, এই পয়েন্টে একটা সর্বোচ্চ মান পাওয়া যাবে, এখানে সর্বনিম্ন মান পাওয়া যাবে, এখানে সর্বনিম্ন মান পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা f অফ মাইনাস 2 বের করব, দেখবো যে সর্বোচ্চ মান একটা পাওয়া যাবে। তাহলে আর একটা কন্ডিশন আছে x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু মাইনাস 2। তাহলে এখন আমরা x ইকুয়াল টু মাইনাস 2 এর জন্য আমরা যদি আমরা বসাই f অফ মাইনাস 2, f অফ ডাবল প্রাইম মাইনাস 2 বসাই, তাহলে আমাদের ফাংশনটার ওই ভ্যালুটা কত আসে? 12 প্লাস 18। প্লাস 18 না, একজন বের করে বলছে প্লাস 18, আমার মনে হয় প্লাস 18 আসবে। তাহলে এটা কি 0 এর চেয়ে বড় না ছোট? বড়। মিনিমাম হবে। তাহলে মিনিমাম ভ্যালু পাবো, x ইকুয়াল টু মাইনাস 2 পয়েন্টে ফাংশনটির একটি মিনিমাম ভ্যালু থাকবে, আমরা মিনিমাম ভ্যালুটা বের করব। তাহলে আমি কি এই যে একটা কোয়েশ্চেন আমরা আজকে আলোচনা করলাম, কোন কোন পয়েন্টে x এর কোন কোন মানের ইন্টারভ্যালের কারণে ফাংশনটি ইনক্রিজিং করবে বা ডিক্রিজিং করবে তার একটা অ্যান্সার বের করলাম। আর পার্ট 2 তে অ্যান্সার করলাম যে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বের করা। আমরা যে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করলাম, এটা এই পুরাটুকু কোয়েশ্চেনটা যদি আমি বুঝতে পারি, এই চ্যাপ্টারে যতগুলা ম্যাথ আছে, হ্যাঁ যতগুলা ম্যাথ আছে আমি করতে পারবো। এখন যতগুলো ম্যাথ আমরা দেখাবো আপনারা নিজেরাই করতে পারবেন। এই জন্য আমি একটাই ভালোভাবে ক্লিয়ার করে নিচ্ছি যে আপনারা বুঝতে পারলেন কিনা এটা। এই যে দেখেন পরবর্তীতে যে ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করে দেওয়া আছে, ম্যাক্সিমাম ভ্যালু অর্থাৎ মাইনাস হাফ পয়েন্টে আমরা পাইছি হলো ম্যাক্সিমাম ভ্যালু, এই ভ্যালুটা আমরা বের করে দিছি। f অফ x এ মাইনাস হাফ বসান, মাইনাস হাফ বসালে ক্যালকুলেশন করে আসছে 81/16। আবার f প্রাইম x, এখানে f প্রাইম x হবে না, f অফ x ইজ মিনিমাম when x ইকুয়াল টু 1। তাহলে x ইকুয়াল টু আমরা এই যে f অফ 1 বসাইলাম, 1 বসানোর কারণে 0 আসছে।
তাহলে এটা হবে মিনিমাম ভ্যালু। আবার এফ, এটা এফ হবে না, এফ প্রাইম হবে না, এফ অফ এক্স ইজ মিনিমাম ওয়েন এক্স ইকুয়াল টু -2। তারপর মিনিমাম -2 বসাইলেও আমরা দেখতেছি এটা 0 আসতেছে। তাহলে আমাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু কিভাবে বের করতে হয়, কারো যদি কোয়েশ্চেন থাকে এখনই বলেন। হ্যালো, স্যার যদি জিরোর ইকুয়াল হয়, জিরোর সমান হলে কি হবে স্যার? কোনটা 0 হবে? কোনটা 0 সমান হলে? এফ ডাবল প্রাইম জিরো হয় স্যার তখন? আচ্ছা, এফ ডাবল প্রাইম যদি কোনো কারণে, কোনো মানের কারণে যদি 0 হয়, ধরেন আমি এফ অফ ডাবল প্রাইম 1 দিছি, এটার মানের কারণে যদি 0 হয়, হ্যাঁ, গত ক্লাসে বলছিলাম, যদি 0 হয় তাহলে আমরা আবার থার্ড ডেরিভেটিভ বের করবো, এটাকে থার্ড ডেরিভেটিভ বের করবো। থার্ড ডেরিভেটিভ বের করে আবার 1 বসাবো, দেখবো 0 হয় কিনা। ঠিক আছে, নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা কি বলছিলাম, যদি এখানে অড নাম্বারের কারণে নট ইকুয়াল টু 0 হয় তাহলে একটা কন্ডিশন বলছিলাম, আর ইভেন নাম্বারের কারণে যদি নট, এভাবে চলতে থাকবে আমাদের, বুঝতে পারছেন? এভাবে চলতে থাকবে। কেউ যেন কোয়েশ্চেন করলেন, জি স্যার, জি। গত ক্লাসে মনে হয় বলছিলাম এগুলা নিয়ে, বলছিলাম নাকি এগুলা? জি স্যার বলেছিলেন। মনে আছে না এগুলা, যে আমি এভাবে চলতে থাকবে আমাদের ইয়েটা, যতক্ষণ পর্যন্ত এরকম আমাদের 0 আসে আমরা চেষ্টা করবো কতক্ষণ পর্যন্ত আমাদের এটা 0 না আসে, থার্ড ডেরিভেটিভ বা সেকেন্ড ডেরিভেটিভ এরকম আমরা করতে থাকবো। করতে গিয়ে আমরা যখন দেখবো ইভেন নাম্বারের কারণে এটা 0 হয় নাই বা অড নাম্বার কারণে, এরকম কথা বলছিলাম না গত ক্লাসে? জি স্যার বলেছিলেন। আচ্ছা যদি আচ্ছা, হ্যাঁ বলেন তো। স্যার যদি ওয়ার্ড নাম্বার হয় তাহলে এফ অফ এক্স এর কোনো ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু থাকবে না, আর যদি ইভেন নাম্বারে যদি আমরা পাই, হ্যাঁ হ্যাঁ, তাহলে যদি 0 সে ছোট হয় তাহলে হবে তাহলে তার জিরো চেয়ে ছোট হলে ওটা হচ্ছে ম্যাক্সিমাম মান পাবো, আর যদি জিরো চেয়ে বড় বড় হয় হয় তাহলে তাহলে minimum পাবো। মিনিমাম মান পাবো। হ্যাঁ হ্যাঁ, এটা এগুলো তো বলছিলাম গত ক্লাসে। জি স্যার। আচ্ছা, তাহলে ও, আমাদের এই এই টাইপের অঙ্ক আমাদের সেকেন্ডটা দেখেন আছে, এটা আপনাদের নিজেদের করতে হবে। আপনি শুধু স্ক্রিনশট দিয়ে বা লিখে রাখেন এই অঙ্কটা, যে কোয়েশ্চেনটা ছিল সেটাই আগে ইন্টারভ্যাল বের করতে হবে, তারপরে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বের করতে হবে। y equal to x to the power 4 minus 8x cube plus 22x square minus 24x plus 5। আমি কিন্তু এই চ্যাপ্টারটা প্রায় শেষের দিকে যখন চলে আসবো, এই যেটা আমরা শুরু করছি মানে প্রথম ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্টের পরে আমরা যেটা শুরু করছি, এটা আর 2টা বা 3টা ক্লাস নিলেই আমার এই টপিকটা শেষ হবে। আমি অ্যাসাইনমেন্ট এবং ক্লাস টেস্টে একটা ডেট দিয়ে দিব, আমি এই ডিসেম্বরের মধ্যেই আমি সেটা চাচ্ছি। ডিসেম্বরের মধ্যে শেষ হবে না, না ডিসেম্বর আর একটা শুক্রবার পাবো, তাহলে জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে আমি এই চ্যাপ্টারটা শেষ করে দিব। আমাদের শুধু ডিফারেন্সিয়েশনের যে পার্টটা সেটা শেষ হয়ে যাবে, শুধু ইন্টিগ্রালটা বাদ থাকবে। ইন্টিগ্রালটা আমরা জানুয়ারি সেকেন্ড উইক থেকে শুরু করব। আমি আশা করতেছি যে এই 2টা উইকের মধ্যে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট এবং ক্লাস টেস্টের ডেট দিতে পারবো। তো আপনারা এই এই যে লেখছেন এটা y equal to x to the power 4 minus 8x cube plus 22x square minus 24x plus 5 বা স্ক্রিনশট দিয়ে রাখছেন। ওকে, আর কোয়েশ্চেনটা কি মনে আছে? কোয়েশ্চেনটা আমি আবার দেখাই দিচ্ছি, কোয়েশ্চেনটা একটু খেয়াল করেন। ফাইন্ড ফাইন্ড the interval where the function are increasing and decreasing, also find maximum and minimum value of the following functions। 1 নম্বরটা এখানে করে দেওয়া ছিল বা করে দিলাম, 2 নম্বরটা করে দেওয়া আছে কিন্তু আমি আপনাদেরটা দেখাচ্ছি না, আপনারা 2 নম্বরটা বাসায় করবেন সেম ভাবে। আচ্ছা, 2 নম্বরটা এখানে করে দেওয়া আছে কিন্তু আমি আপনাদেরকে এটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম। এখন দেখেন এই যে এই অঙ্কগুলো আমি কিন্তু পারবেন কিনা আমি একটু জিজ্ঞাসা করবো। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু অফ এত, মানে সেকেন্ড পার্টে যে অঙ্কগুলো করলাম আমরা সেই অঙ্কগুলাই সবাইকে বলতে হবে, এগুলো পারা যাবে কিনা। প্রথমে আমরা ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড আর এগুলো ডেরিভেটিভ পারবো স্যার। জি স্যার, পারবেন পারবো না? স্যার। জি স্যার। হ্যাঁ, এরকম সাহস থাকতে হবে। তাহলে এইভাবে আমরা করব, ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ করব, তারপরে এফ অফ এক্স এর মান 0 ধর প্রাইম এক্স এর 0, এক্স এর দুটো মান পাবো, এক্স এর মান 1 বা 2 যেটাই পাই সেটাই ডাবল প্রাইমে বসাবো। 0 এর চেয়ে বড় হলে বলবো মিনিমাম ভ্যালু, 0 এর চেয়ে ছোট হলে বলবো ম্যাক্সিমাম ভ্যালু, এবং মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালুটা বের করব। শেষ। তাহলে এটা কোশ্চেনটা ই করে রাখেন, আপনারা মার্ক করে রাখেন। এই দুটো আপনারা বাসায় করবেন, যেগুলো আপনাদের অ্যাসাইনমেন্টও করতে হবে। আর যদি কেউ পাশাপাশি এগুলো টাইপ করা শুরু করে দেন, যেগুলো করলাম আমরা হোমওয়ার্ক দিলাম, তাহলে আপনাদেরকে ওই পরবর্তীতে
যখন অ্যাসাইনমেন্টের ডেট দেওয়া হবে তখন তাড়াতাড়ি করতে পারবেন। বুঝতে পারছেন? যেগুলো আমরা এই ফার্স্ট ক্লাস টেস্টের পরে বা অ্যাসাইনমেন্টের পরে যেগুলো করাইছি, যেগুলো হোমওয়ার্ক দিছি, এগুলো যদি বাসায় আপনারা অলরেডি টাইপিং শুরু করে দেন, তাহলে পরবর্তীতে ওই ইয়েগুলো করতে অ্যাসাইনমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা তাড়াতাড়ি সাবমিট করতে পারবেন। আচ্ছা, তাহলে লিখছেন না 5 নম্বরে, 5-এর সি? ওকে, আমরা এখন যাচ্ছি 5-এর ডি তে। দেখেন এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যদিও এখানে আমরা অ্যান্সারটা দেখবেন আগে কতটুকু অ্যান্সার চাচ্ছে, মানে কত মার্কসের দেওয়া আছে। 6 মার্কসের দেওয়া থাকলে বা 6-7 মার্কসের দেওয়া থাকলে পুরোটা করতে হবে। 4 মার্কসের দেওয়া থাকলে আপনাদের অন্যভাবে কোয়েশ্চেনের অ্যান্সারটা করা লাগতে পারে, বা এখানে কোয়েশ্চেনটা একটু চেঞ্জ করা থাকতে পারে যদি কম মার্কস হয়। আর যদি বেশি মার্কস হয় তাহলে এইভাবে কোয়েশ্চেনটা থাকবে, আপনাকে এইভাবে বের করতে হবে। এখানে কিন্তু আমাদেরকে শুধু এক্স এর মানটা বের করতে বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ফর হোয়ার এফ অফ এক্স এত হ্যাজ এ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম। তাহলে আমাদের কোনো ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম পাওয়ার জন্য এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0 ধরতে হয়, তাই না? বুঝতে পারছি আমরা? জি স্যার। তাহলে আমরা বলছে যে এফ প্রাইম হ্যাজ এ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম। তাহলে আমাদের এফ প্রাইম এক্স থেকে এই যে এটাকে ডিফারেন্সিয়েট করব, করার পরে এক্স এর যে মানটা পাবো, এখানে যে ডিফারেন্সিয়েট করার পর এটাকে 0 ধরবো, ধরে এক্স এর যে মান দুইটা পাবো, সেই দুইটা মানের কারণেই তো আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম পাবো না? জি স্যার। তাহলে আমাদের কি অ্যান্সার ওই এক্স পর্যন্ত বের করলেই তো হয়ে যাচ্ছে। এক্স এর যে দুইটা মান পাবো, একটা বা দুইটা যে মানটাই পাই, আমরা দুইটা পাওয়ার কথা, যেহেতু ক্যালকুলেশন করলে আমাদের দুইটা এক্স স্কোয়ার বা এরকম চলে আসে, যেটাই আসুক আমাদের আমাদের কাজ হলো এফ প্রাইম এক্স বের করা। এফ প্রাইম এক্স বের করে তাকে 0 ধরা, 0 ধরে ওখান থেকে এক্স এর মানটা বের করা, তাহলে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল। ফাইন্ড দ্য স্যার ভ্যালু অফ। এটুকুই তো চাচ্ছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এটুকুই তো চাচ্ছে স্যার। এটুকুই চাচ্ছে। কিন্তু অনেক সময় ধরেন কোয়েশ্চেনের অ্যান্সার একটু যদি বাড়াই দেওয়া থাকে, তাহলে কিন্তু ওই ওই এ, কোন দুইটা তো মান পাচ্ছে, বা যে মানটা পাচ্ছে ওই মানের কারণে আমাদের কোন মানের কারণে ম্যাক্সিমাম এবং কোন মানের কারণে মিনিমাম ভ্যালু পাবো সেটাও দেখা দিতে হয় যদি মার্কস বেশি থাকে। এটুকু কারণ তো অল্প দুই একটা কয়েকটা লাইন করলে হয়ে যাচ্ছে। আপনি দেখেন এখানে দেওয়া আছে এফ এফ অফ এক্স, এটা দেওয়া আছে, এটাকে আমরা কি ফার্স্ট ডেরিভেটিভ করব? কথা বোঝেন? জি স্যার। আচ্ছা, আমি আপনাকে যেটা বুঝাই, যদি আপনাদের অ্যান্সারটা যেভাবে করবেন সেটা হলো এখানে এ প্রাইম এক্সটা আগে বের করবেন, করে 0 ধরে এক্স এর মান বের করবেন। তো ফর ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এখানে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স এর পরিবর্তে যদি দেওয়া হয় হোয়াট পয়েন্ট, কোন পয়েন্টে, হ্যাঁ কোন পয়েন্টে এই ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম থাকবে, তাহলে পয়েন্ট যখন বলবে তখন কিন্তু আমার এক্স ওয়াই দুটা মান লাগবে, ঠিক কিনা? যখন পয়েন্ট বলা থাকবে, যদি এখানে বলা হয় ফাইন্ড দ্য পয়েন্ট ফর হোয়ার এফ অফ এক্স হ্যাজ এ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম, তখন কি করতে হবে আমাদের বলেন তো? শুধু এক্স এর মান বের করলে হবে নাকি ওয়াই এর মানটাও বের করতে হবে? আচ্ছা, ওয়াইটা আমি কিভাবে বের করবো? এই ফাংশনটাকে পুরাটাকে আমি ওয়াই ধরে নিব, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। তখন এক্স এর মানটা আমি সমীকরণে বসাবো। আমি যদি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ধরি, এক্স এর যে মানটা পাবো সেটাই সমীকরণে বসাবো, বসালে তো ওয়াই এর মানটা পাওয়া যাবে, তাহলে আমি পয়েন্টটাও পেয়ে যাব। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এখন জি স্টেপ বাই স্টেপ আসি। প্রথম আমরা এক্স এর মানটা আগে বের করি। প্রথমে ফাংশনটা আমরা ধরি যেটা দেওয়া আছে লিখলাম, এফ প্রাইম এক্সটা বের করলাম। এফ প্রাইম এক্স কত হবে তাহলে? এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, আমি একটু উপরে তুলে দিই, এটা এই লাইনটাতে আসি, এফ অফ এক্স ইকুয়াল টু এ স্কোয়ার বাই এক্স প্লাস বি স্কোয়ার বাই এ মাইনাস এক্স, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করে আমাদের রেজাল্টটা কি আসবে? এ স্কোয়ার, আর এক্স কে আমরা উপরে নিলে কত হয়? এক্স ইনভার্স প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস এক্স ইনভার্স। বুঝতে পারতেছি নাকি? এখন যদি আমরা ডিফারেন্সিয়েট করি, আপনারা হয়তো সরাসরি ডিফারেন্সিয়েট করলেও পারবেন যে 1/x কে ডিফারেন্সিয়েট করলে -1/x স্কোয়ার হয়, এটা আমরা জানি। কিভাবে হয় অনেকে আবার কোয়েশ্চেন করবে কিভাবে আসলো। তাহলে এ স্কোয়ার, তাহলে মাইনাস এক্স টু দ্য পাওয়ার -1 আছে, তাই না? তাহলে -1টা বামে আসবে, এক্স টু দ্য পাওয়ার কত হয়ে যাবে এখন? -1 -1 কত হবে? -2।
এখানে আমি মাইনাস চিহ্ন দিয়ে নিলাম, কারণ এখানে -1 আছে না, মাইনাস a মাইনাস এক্স টু দ্য পাওয়ার -1, এই জন্য মাইনাস একটা চলে আসলো বামে, -1টা বি স্কোয়ার। আর a মাইনাস এক্স, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে হবে a মাইনাস এক্স, পাওয়ার 1 বেড়ে যাবে, -x টু দ্য পাওয়ার -2 হয়ে যাবে। আর ভিতরটাকে যেহেতু আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, পুরাটুকু আমরা x মনে করছিলাম, এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি আমাদের আসবে -x। ঠিক আছে, ইনটু, হ্যাঁ, ইনটু -x। কে কে বোঝেন নাই? -1 না স্যার? -1, সরি, -1, -x না, এটা -1 হবে, হ্যাঁ -1 হবে এটা, সরি, -1। তাহলে এই -1 আর এই -1 গুণ করলে কি হবে, প্লাস। এই যে সেই মাইনাসটা এখানে লিখছি তো, এই প্লাস ছিল না এখানে, এই যে এই যে এটা লিখছি তো, এই যে মাইনাস, এই যে মাইনাস। আচ্ছা, তাহলে আমাদের কি আসতেছে এখানে, -a² ডিভাইড বাই হলো x² প্লাস, এটা কত হবে, b², মাইনাস মাইনাসে প্লাস, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, এখানে a মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে না? স্যার মাইনাস তো তিনটা না এখানে, -3টা কোথায়? -1 এর আগে এই যে এখানে আরেকটা মাইনাস। এটা এটা মাইনাস না, কিন্তু এটা ইনটু। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা এই পর্যন্ত পেলাম, তাই না? এখন এটাকে আমাদের কি ধরতে হবে, 0 ধরতে হবে না? জি স্যার। এই যে দেখেন, আমি এই যে এখানে মাইনাস ছিল না, মাইনাস চিহ্ন একটা দিয়ে দিচ্ছি, a² / x² প্লাস b² / a মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন এই ডাবল প্রাইমটা আমাদের বের করা লাগবে কখন, এখন এটা বের করার দরকার নাই। এটা বের করা লাগবে কখন, আমি যখন ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বের করতে যাব, যে এক্স এর যে দুইটা মান পেলাম, এই দুইটা মান কোন মানের কারণে ম্যাক্সিমাম বা কোন মানের কারণে মিনিমাম আসবে, তখন আমাদের এই কাজটা করতে হয়। কিন্তু এই কাজটা আমাদের এখন কোয়েশ্চেন অনুযায়ী করতে হচ্ছে না, তাই না? করতে হচ্ছে কি, এটা ফর হোয়াট ভ্যালু অফ এক্স the function f of x has a maximum or minimum, তাই না? তো আমার যদি কোয়েশ্চেনের মার্কস বেশি থাকে তাহলে আমরা এটা করে দিতে পারি। আমাদের কাজ হবে এখন x এর মানটা বের করা। তাহলে আমি f প্রাইম x ইকুয়াল টু 0 ধরলাম, 0 ধরলে আমাদের এটা ইকুয়াল টু 0। তার মানে কি, b² / a মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু a² / x², মানে সাইড চেঞ্জ করে দিয়ে এই যে এটা এভাবে লিখতে পারি কিনা, এটা ইকুয়াল টু তো 0, f প্রাইম x ইকুয়াল টু 0, এটা তো f প্রাইম x এর মান পাইছি আমরা, জি f স্যার। প্রাইম x। হ্যাঁ, তাহলে এটাকে যদি 0 ধরি তাহলে আমাদের সাইড চেঞ্জ করে দিলাম, এটাকে বাম সাইডে রাখলাম আর এটাকে ডাইন সাইডে নিয়ে গেলাম, তাহলে a² / x² হলো এখানে, এই যে ডাইন সাইডে এখানে মাইনাস ছিল, প্লাস a² / x²। এখন আমরা এটা সিম্পলিফাই করব, এই যে a মাইনাস এক্স হোল স্কোয়ার ফর্মুলা, a² - 2x প্লাস x², তারপর ক্রস মাল্টিপ্লাই করব, ক্রস মাল্টিপ্লাই করলে আমাদের আসে এখানে b² x² আর a² দিয়ে এটাকে গুণ করলে a⁴ 2a³ x প্লাস a² x²। দেখেন বুঝতে পারছেন কিনা এই ভাঙাটা? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এটাকে, এই যে এখানে x² কমন, a² x² মাইনাস b² x², তাহলে এখানে x² কমন নিলে a² মাইনাস b² x² মাইনাস 2a³ x প্লাস a⁴ যে সমীকরণটা পেলাম আমরা, এটা x এর যদি বলা হয়, x এর কত ঘাত সমীকরণ এটা, বা কি ধরনের সমীকরণ এটা, কোয়াড্রেটিক ইকুয়েশন না, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ না? জি স্যার, দ্বিঘাত সমীকরণ। তাহলে x² প্লাস bx প্লাস c এই ফর্মে যদি থাকে কোনো ইকুয়েশন, এটাকে আমরা বলি দ্বিঘাত সমীকরণ, c ইকুয়াল টু 0। তো এটাকে মিডল টার্ম করে যদি আমরা x এর মান বের করতে পারি তাহলে ভালো, আর যদি না পারি তাহলে আমরা আরেকটা ফর্মুলা জানি, x ইকুয়াল টু আমরা কি লিখি, মাইনাস বি প্লাস মাইনাস √/b² - 4ac, মনে আছে? b² - 4ac ডিভাইড বাই
2a। 2a। তাহলে ওই ফর্মুলা দিয়ে আমরা এখন এটার মান বের করবো। আমাদের যেহেতু এক্স এর মান বের করার দরকার, টার্গেট হলো এক্স এর মান। তাহলে এখানে বি কত বলেন তো? 2a cube. -2a কিউব। এখানে মাইনাস আছে কিউব, তাহলে আমাদের ফর্মুলা এখানে মাইনাস ছিল বি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, +2a কিউব। বুঝতেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে হলো প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার। বি স্কোয়ার মানে 2a কিউবের হোল স্কোয়ার। 2a কিউবকে হোল স্কোয়ার করলে কত আসবে? -2a কিউবকে হোল স্কোয়ার করলে 4a টু দ্য পাওয়ার a to the 6 power 6। -4ac। 4 এর মান হলো এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর c হলো a টু দ্য পাওয়ার 4। তাহলে 4a টু দ্য পাওয়ার 4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে হলো 2 2 ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সবাইকে এই লাইনটা বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি, এটা তো শুধু মান বসালেন। হ্যাঁ, এখন ক্যালকুলেশনটা আমি আর দেখাচ্ছি না, আপনারা এটার ক্যালকুলেশনটা যদি স্ক্রিনশট দিয়ে রাখেন বা নিজেরাও করেন, তাহলে দেখবেন যে এক্স এর দুইটা মান আসবে। যেহেতু প্লাস মাইনাস আছে, তার মানে কি এক্স এর দুইটা মান আসবে। প্লাস মাইনাস থাকার কারণে এক্স এর দুইটা মান আসছে। যেখানে এক্স এর দুইটা মান আসছে, এক্স এর দুইটা মানকে আমরা লিখতে পারি a স্কয়ার বাই a মাইনাস বি, আর একটা হলো a স্কয়ার বাই a প্লাস বি। এই দুইটা মান পাচ্ছি আমরা। তাহলে এক্স এর এই দুইটা মানের কারণে এই ফাংশনের কি হবে? ম্যাক্সিমাম বা মিনিমাম থাকবে। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার। জি স্যার। এখন কোয়েশ্চেনে যদি ওইভাবে থাকে তাহলে এটুকু অ্যান্সার লিখে দিবেন, ঠিক আছে? আর যদি কোয়েশ্চেনটা এভাবে বলা থাকে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ফর এত হ্যাজ এ ম্যাক্সিমাম এন্ড মিনিমাম, অলসো ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম, তখন কিন্তু আমাদের এই অঙ্কে যতটুকু করে দেওয়া আছে পুরোটুকুই করতে হবে। আবার যদি কোয়েশ্চেনটা এখানে এভাবে বলে ফাইন্ড দ্য পয়েন্ট অফ অফ দ্য ফাইন্ড দ্য পয়েন্ট ফর হোয়ার এফ অফ এক্স ইকুয়াল টু এত হ্যাজ ম্যাক্সিমাম এন্ড মিনিমাম, কোন পয়েন্টে এই ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম থাকবে, তাহলে কিন্তু আমাদের এই এক্স এর মানটা বের করলাম, এখন পয়েন্ট বের করতে হবে। পয়েন্টটা কিভাবে বের করব? ওয়াই ইকুয়াল টু আমরা এফ অফ এক্স ধরে নিব। ওয়াই ইকুয়াল টু ধরে নিব হলো এফ অফ এক্স। ওয়াই ইকুয়াল টু ধরে নিলাম এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স ওয়ান যেটা দেওয়া ছিল, এই যে যেটা দেওয়া আছে এটা, এখানে এক্স এর জায়গায় আমরা এই মানগুলো বসাবো। এক্স এর জায়গায় একবার বসাবো a স্কয়ার বাই a মাইনাস বি, তাহলে এখানে একটা মান পাবো ওয়াই এর মান। তাহলে তখন আমাদের পয়েন্টটা কি হবে? এই যে এক্স এর মান যেটা আসছে আর ওয়াই এর মান যেটা আছে, এক্স এর মান যেটা পাইছি আমরা আর এখান থেকে ওয়াই এর মান যেটা পেলাম, কমা দিয়ে এটা হলো পয়েন্ট। এই পয়েন্টে ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম থাকবে। আবার আরেকটা পয়েন্ট আছে এখানে, এই পয়েন্টটা যদি আবার যদি আমি এফ অফ এক্স এর এখানে বসাই, তাহলে আমি আরেকটা মান পাবো। যে মানটা পাবো সেই পয়েন্টও আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম পাবো। সেক্ষেত্রে পয়েন্টটা হবে এখানে এক্স এর মান যেটা পাইছি আমরা এই মানটা লিখবো, কমা দিয়ে আমরা লিখবো হলো এই ওয়াই এর যে মানটা পেলাম এখানে সেই মানটা লিখবো। কে কে বুঝেন নাই আমার কথাটা? হ্যালো? স্যার, বুঝতে পারছি স্যার। আমি বুঝতে পারছি কিন্তু স্যার। আমি কিন্তু কোয়েশ্চেনে তিন ভাবেই পড়াচ্ছি। হ্যাঁ, তিন ভাবেই বলতেছি, তিন ভাবেই কোয়েশ্চেনটা আসতে পারে। তো আমি এখানে শুধু এই যে যে এই পর্যন্ত করলে কিন্তু একটা অ্যান্সার, এক ভাবের অ্যান্সার যেভাবে কোয়েশ্চেনে বলা আছে। যদি আমি ফাইন্ড দা পয়েন্ট বলি, তাহলে এখান থেকে ওয়াই এর মানটা বের করতে হবে দুইবার, দুইবার বের করে এই যে এইভাবে সাজাই দিতে হবে, তাহলে পয়েন্টের কথা উল্লেখ করা হয়ে যাবে। তাহলে কিন্তু একভাবে অ্যান্সার হলো। আর যদি বলে যে এন্ড অলসো ফাইন্ড দা মিনিমাম এন্ড ম্যাক্সিমাম ভ্যালু, তখন আমাদের এই ফাংশনটাকে দুইবার ডেরিভেটিভ করা আছে, দেখেন শুরুতে তিনবার ডেরিভেটিভ দুইবার ডেরিভেটিভ করা আছে, তখন কিন্তু আমাদের এই কাজটা করতে হবে, দুইবার ডেরিভেটিভ করতে হবে। এখন এক্স এর যে মানটা আসছে এই মানটা এখানে বসাবো, বসানোর পর দেখবো এফ প্রাইম ডাবল প্রাইম এক্স এর মান জিরোর চেয়ে বড় হয় কিনা। যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে বলবো এক্স এফ অফ এক্স এর মান নেগেটিভ হবে, সরি মিনিমাম হবে। যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে মিনিমাম হবে। আর যদি এখানে এফ অফ ডাবল প্রাইম এক্স এর মান, যে এক্স এর মানটা পাইছি এখানে বসাই দেওয়ার কারণে জিরোর চেয়ে ছোট হয়, তাহলে বলবো ফাংশনটির মান ম্যাক্সিমাম। আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমরা যে পুরাটুকু করে দেওয়া আছে এখানে আমাদের দুইভাবে করে দেওয়া আছে, পয়েন্টের কথা খালি উল্লেখ করা নাই। পয়েন্টেরটা আপনারা নিজেরা করবেন, আমি অ্যাসাইনমেন্টে যখন দিব তখন পয়েন্টের কথা উল্লেখ করে দিব, আপনার পয়েন্টেরটাও করে দিবেন। এই যে কোয়েশ্চেনটা, হ্যাঁ হ্যাঁ, মাইনাস হাফ।
হ্যাঁ 3টা পয়েন্ট বের করতে হবে, হ্যাঁ কোন পয়েন্টে যদি উল্লেখ থাকে। ওই ধরনের ওই ধরনের অঙ্ক আমাদের আরো একটা নিচে আছে, হ্যাঁ ওই টাইপের পয়েন্ট বের করার কথা একটা নিচে অঙ্ক একটা আছে, আমি দেখাচ্ছি। তাহলে আপনি একটু যদি পারেন স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি পেজ বাই পেজ এভাবে দিয়ে রাখতেছি যে আমাদের কিভাবে কাজ করতে হবে। হ্যাঁ এটা আমি তো নিজে বললাম, আপনারা বাসাতে যারা প্র্যাকটিস করেন তাহলে আরো ভালো ক্লিয়ার হবে। আপনারা যেভাবে বুঝেন সেভাবে জিনিসটা ক্যালকুলেশন করে ফেলবেন। এটা তো আমি ক্যালকুলেশনটা বুঝাইনি, শুধু এখানে আমি বলছি যে এভাবে এভাবে আসবে। তারপরে দেখেন এখানে এফ ডাবল প্রাইম এক্স এর মানটা বের করতে হবে, পয়েন্টের কথা উল্লেখ থাকলে এখানে পয়েন্টটা বের করতে হবে। সবাই হয়তো বুঝাইতে পারছি আমি, এখানে এক্স এর মানটা বের হয়েছে, এফ অফ এক্স এ গিয়ে এই এক্স এর মান একবার এটা বসাবো একবার এটা বসাবো, তাহলে দুইটা মান পাবো। তাহলে পয়েন্ট হবে এক্স কমা ওয়াই দিয়ে দিয়ে দুইটা পয়েন্ট বের করবেন। এই পয়েন্টে ফাংশনটির ম্যাক্সিমাম বা মিনিমাম থাকবে। তারপর যদি ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুটাও বের করতে বলে, তখন আমরা এই যে ডাবল প্রাইম এক্স এর মানটা বসাবো, বসায় দেখবো এটা জিরোর চেয়ে বড় হয় কিনা। এটা ক্যালকুলেশন করলে আমাদের এই যে প্রথম পার্টের জন্য, এই যে এই পার্টের জন্য জিরোর চেয়ে ছোট আসছে, তাহলে আমরা বলবো যে এই পয়েন্টে ফাংশনটির মান ম্যাক্সিমাম হবে। এই যে ফাংশনটির মান ম্যাক্সিমাম at x equal to a square minus ab। নাও আবার x equal to a square by a plus b দিয়ে টেস্ট করবো। এখন ডাবল প্রাইম এক্স এর মধ্যে বসাবো, বসানোর পর এটাকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার কারণে আমরা দেখতে পাচ্ছি গ্রেটার দেন জিরো। গ্রেটার দেন জিরো থাকলে আমরা বলবো যে এই পয়েন্টে ফাংশনটির মান মিনিমাম। তাহলে পুরোটুকু অ্যান্সার লিখতে হবে। বুঝতে পারছেন সবাই? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা তাহলে নেক্সট যে অঙ্কটাতে যাচ্ছি, আপনারা এই অঙ্কটাও করতে পারবেন। প্রথম যে অঙ্কটা করলাম, ফাইন্ড দ্য ইন্টারভেল on which a function এত and এত is concave up and concave down, মানে ইনক্রিজ এন্ড ডিক্রিজ। এটা হলো ডিক্রিজ, কনকেভ ডাউন মানে কখন ফাংশনটা ডিক্রিজের দিকে যাচ্ছে, কনকেভ ডাউনে যাচ্ছে। আর কনকেভ আপ মানে উপরের দিকে উঠতেছে। বুঝতে পারছেন? ফাইন্ড দ্য ইনফ্লেকশন পয়েন্ট, মানে কোন পয়েন্টের ইনফ্লেকশন থাকবে, ম্যাক্সিমাম বা মিনিমাম পয়েন্ট থাকবে। এই যে পয়েন্টটা বের করতে বলছে, ইনফ্লেকশন পয়েন্ট, কোন পয়েন্টে ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম থাকবে। কিন্তু কথা কিন্তু একই, ইনফ্লেকশন বলাতে বোঝাচ্ছে যে কোন পয়েন্টে ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুটা থাকবে। আর কনকেভ আপ বলতে বোঝাচ্ছে ইনক্রিজ, ফাংশনটা কখন ইনক্রিজ করবে। কনকেভ ডাউন মানে কখন ফাংশনটা ডিক্রিজ করবে। তো এইগুলো আমরা প্রথম অঙ্কটা বুঝাইলাম, সেই অঙ্কটাই কিন্তু কনকেভ আপ এন্ড কনকেভ ডাউন। অলসো ফাইন্ড দ্য ইনফ্লেকশন পয়েন্ট, এখানে পয়েন্টের কথা উল্লেখ করা আছে। শুধু এক্স এর মান বের করলে হবে না, ওয়াই এর মানটাও বের করতে হবে। তখন এটাকে ওয়াই ধরে নিতে হবে, এক্স এর মান যেগুলো আসবে এখানে বসাবেন, ওয়াই এর একটা করে মান পাবেন। দেখেন এই অঙ্কটা তাহলে একটু বোঝানোর চেষ্টা করি। কনকেভ আপ এবং কনকেভ ডাউন তো বোঝানোর দরকার নাই, তাই না? সে ফাংশনটা দেওয়া আছে, এফ প্রাইম এক্স বের করবো, এই যে দুইটা ইয়ে আসছে, ফ্যাক্টর আসছে, এটাকে ডিফারেন্সিয়েট করেন। 3 × 9 9x² -4। তাহলে এটাকে যদি আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মে সাজাই, তাহলে দুইটা ফ্যাক্টর পেয়ে যাবো, 3x প্লাস 2 3x মাইনাস 2। তাহলে x এর মান আসতেছে 2/3 আর একটা হলো -2/3। তাহলে আমরা দেখবো সবচেয়ে নেগেটিভ হলো -2/3, এটা থেকে ছোট। -2/3 যদি থেকে আমরা ছোট একটা মান নেই, তাহলে এই দুটা ফ্যাক্টর কি চেঞ্জ হচ্ছে এটা খেয়াল করি। -2/3 থেকে আমরা কোন মান নিতে পারি বলেন? ছোট। -2/3 থেকে ছোট -1 হতে পারে না? -1 যদি আমরা এখানে বসাই, তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ আসে, এটাও নেগেটিভ আসে, দুইটাই নেগেটিভ আসে। দুইটা ফ্যাক্টর নেগেটিভ হয় না যদি আমরা এই রেঞ্জের মধ্যে নেই? তার দুইটা যদি নেগেটিভ আসে, তাহলে ফাংশন একটা ইনক্রিজ হবে না হবে? ইনক্রিজ হবে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কনকেভ আপ হবে, লিখতে হবে কনকেভ আপ। আচ্ছা, এবার লিখবো আমরা -2 থেকে বড়, +2/3 থেকে ছোট। এবার লিখবো আমরা এক্স এর মানটা 2/3 থেকে বড় ছোট, কিন্তু -2/3 থেকে বড়, এই রেঞ্জে। তাহলে 0 হতে পারে না? 0 নিতে পারি। তো 0 নিলে দেখেন এটা হবে নেগেটিভ, এটা হবে পজিটিভ। তাহলে পজিটিভ আর নেগেটিভ গুণ করলে নেগেটিভ হবে। তাহলে কনকেভ ডাউন, তাহলে এই রেঞ্জের মধ্যে হবে কনকেভ ডাউন। তাহলে আরেকটা কন্ডিশন থাকতেছে, সেই কন্ডিশনটা কি হবে? এক্স এর মান 2/3 থেকে বড়, বড়। তাহলে বড় হলে আমি 1 নিতে পারি, +1। +1 নিলে দেখেন দুইটাই পজিটিভ, তাহলে তখন হবে কনকেভ আপ। ঠিক আছে?
আর ইনফ্লেকশন পয়েন্ট হলো, এই ইনফ্লেকশন পয়েন্টের একটা মান হলো 2/3 আর একটা হলো -2/3। আমরা ডাবল ডেরিভেটিভ করে করে দেখে তারপর মানগুলো বসাবো। একটু খেয়াল করে দেখেন, এটা তো করে দেওয়া আছে কনকেভ আপ, এটার ক্ষেত্রে এটা হলো কনকেভ ডাউন, তারপর এটা আবার কনকেভ আপ। Hence, function f of x change from concave down to concave up to এত, so f of x has an inflection point x equal to 2/3। এটা আপনাদের লিখলেও চলবে, না লিখলেও চলবে। আমাদের x equal to 2/3 পয়েন্টে ফাংশনটির একটি কনকেভ ইনফ্লেকশন পয়েন্ট হবে। একটা হবে ইনফ্লেকশন পয়েন্ট হবে x equal to 2/3, আর একটা হলো x equal to -2/3, তাই না? -2/3, এই দুইটা পয়েন্টে আমরা ইনফ্লেকশন পয়েন্ট পাবো। এখন x এর মান আমরা ওইখানে বসাই দিব, এই যে f of 2/3, এখানে যে ফাংশনটা নিয়ে কাজ করতেছিলাম এই ফাংশনটা, x এর মান একবার 2/3 বসাবো, একবার -2/3 বসাবো, বসিয়ে আমরা এই দুইটা পয়েন্ট বের করব। দ্য ইনফ্লেকশন পয়েন্ট ইজ 2/3, f of 2/3। তাহলে যে রেজাল্টটা আসছে এই রেজাল্টটা একটা অ্যান্সার। হ্যাঁ, দুটো অ্যান্সার। আরেকটা অ্যান্সার লেখা হয় না, আরেকটা অ্যান্সার আপনারা লিখবেন, তাহলে f of -2/3 বসানোর জন্য। ঠিক আছে, আচ্ছা, এটা আপনাদের গেল। তাহলে দুই নম্বরটা কাজ করবেন, এই যে f of x equal to x cube minus rise x plus c, এর জন্য কনকেভ আপ কনকেভ ডাউন কিভাবে হয় সেটা দেখাবেন। তারপরে আপনার ইনফ্লেকশন পয়েন্টটা বের করবেন। আচ্ছা, আমি একটু বলি, ইনফ্লেকশন পয়েন্টটা মেইনলি কনকেভ ডাউন টু কনকেভ আপ, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে ওঠা ফাংশনটা ইনফ্লেকশন পয়েন্ট। হ্যাঁ, তো সেক্ষেত্রে ইনফ্লেকশনটা ইয়ে হবে হলো -2/3, মানে ডাউন থেকে কখন হলো কনকেভ আপের দিকে যাচ্ছে, কোন পয়েন্টে ডাউন থেকে আপের দিকে যাচ্ছে। এখানে আসলে পয়েন্ট হলো -2/3 একটা, যে একটা হলো আপনার ডাউন থেকে আপ থেকে ডাউনে আসবে, আর একটা হলো ডাউন থেকে আপে যাবে, তাই না? হ্যাঁ, ডিফ্লেকশন আর ইনফ্লেকশন। তাহলে ইনফ্লেকশন পয়েন্টটা হলো আপনার কনকেভ ডাউন থেকে কনকেভ আপের দিকে যাবে, তখন হলো আমাদের পয়েন্ট হলো x 2/3। হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু সেক্ষেত্রে ইনফ্লেকশন পয়েন্টের ক্ষেত্রে যেহেতু বলা আছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু রেজাল্ট কিন্তু এই একটাই হবে। বুঝা গেছে? হ্যাঁ, তাহলে আপনারা সেকেন্ডটা যেটা আছে এভাবে মেন কাজটা করে ফেলবেন। যদি ডিফ্লেকশন যেত তাহলে আপনারা ডাউন আপ থেকে ডাউনের দিকে যেতাম, যদি কনকেভ ডাউন থেকে কনকেভ আপ at x equal to 1 as a inflection point at x equal to 1, সুতরাং আমরা পয়েন্টটা এভাবে বের করব। আচ্ছা, সেম অঙ্ক আমাদের আরো এই যে এগুলো দেওয়া আছে, এটা আমি মনে করি যে শো দ্যাট দ্য ফাংশন এত ইজ ম্যাক্সিমাম at x equal to 1, minimum at x equal to 3, and neither maximum nor minimum at x equal to 0. Find also the maximum and minimum value. তাহলে ফাংশনটা আমরাকে আগের মতো করে কাজ করতে হবে। আমরা দেখাবো যে x equal to 1 পয়েন্টে ফাংশনটির ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে, আর x equal to 3 পয়েন্টে মিনিমাম ভ্যালু পাওয়া যাবে, আর x equal to 0 পয়েন্টে ফাংশনটির ম্যাক্সিমামও পাওয়া যাবে না, মিনিমামও পাওয়া যাবে না, নাইদার ম্যাক্সিমাম নর মিনিমাম। তো আমরা এটা প্রথম দুইটার ক্ষেত্রে তো পারবো, নাইদার ম্যাক্সিমাম নর মিনিমামের ক্ষেত্রে আমরা একটু দেখি। হ্যাঁ, হ্যাঁ, এটা আমরা একটু দেখি লাস্ট টপিকসটা। এই যে আমরা x equal to 0 তিনটা পয়েন্ট পাইছি, x 0 1 আর 3, মানে ফাংশনটা ফার্স্ট ডেরিভেটিভ করে 0 ধরে তিনটা পয়েন্ট পেলাম, x equal to 0, x equal to 1 and x equal to 3। এখন এটাকে আমরা প্রথম x equal to 0 ধরবো, f of ডাবল প্রাইমে 0 ধরলাম, দেখা গেল কি আসে 0 equal to 30 not equal to 0। দেয়ারফর প্রথমবার 0 আসছে, কিন্তু সেকেন্ড টাইমে x এর মান যখন বলে 0 আসছে, তাহলে তৃতীয়বার যখন থার্ড টাইম ডেরিভেটিভ করার পর যখন 0 বসাচ্ছে তখন কিন্তু 30 নট ইকুয়াল টু 0। তাহলে এটা কি অড নাম্বার না? অড নাম্বার হলে কি হয়, নাইদার ম্যাক্সিমাম নর ও মিনিমাম। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আর অন্যগুলোর ক্ষেত্রে প্রথমবারই কিন্তু 0 সে ছোট আসছে 1 এর কারণে, ডাবল প্রাইমে বসা 1 এর চেয়ে 0 1 বসানোর কারণে 0 সে ছোট আসছে, তার মানে এটা কি হবে ম্যাক্সিমাম ভ্যালু at x equal to 1। আর আবার f of x এর মান যখন আমরা f ডাবল প্রাইম x equal to 3 বসাচ্ছি, তখন হলো 0 এর চেয়ে বড় পাচ্ছি, 0 এর চেয়ে বড় পাইলে আমরা কি বলবো,
মিনিমাম at x equal to 3। এখন বলছে ম্যাক্সিমাম ভ্যালুটা এবং মিনিমাম ভ্যালুটা বের করতে বলছে। যেহেতু আমরা x ইকুয়াল টু 1 পয়েন্টে ম্যাক্সিমাম পাইছি, তাহলে f অফ x এর জায়গায় x এর মান কত বসাবো? 1। আর যেহেতু x ইকুয়াল টু 3 এর কারণে মিনিমাম ভ্যালু পাইছি, তাহলে x এর জায়গায় আমরা তাহলে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু পেয়ে যাবো। ঠিক আছে, এই যে এখানে মিনিমাম হবে না, এটা ম্যাক্সিমাম হবে লেখাটা। ম্যাক্সিমাম when x ইকুয়াল টু, সরি ঠিক আছে মিনিমাম, উপরেরটা তো ম্যাক্সিমাম ছিল। যে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু -7 আর মিনিমাম ভ্যালু আসছে -37। আচ্ছা, এটা হলো আমাদের লাস্ট টপিকস, মেবি লাস্ট অঙ্ক আর কি। টেস্ট দ্য ম্যাক্সিমা অর মিনিমা অর নাইদার ম্যাক্সিমাম নর মিনিমাম অফ দ্য ফলোইং ফাংশন। একই কোশ্চেন কিন্তু, হ্যাঁ এই কোশ্চেনটা আগে যেটা করলাম সেটার মতোই। দুইটা দেওয়া আছে, দুইটা আপনারা বাসায় টেস্ট করবেন। দেখেন দুইটা দেওয়া আছে, দুইটা বাসায় টেস্ট করবেন। মোটামুটি এইটুকু ছিল আমাদের ম্যাক্সিমাম মিনিমাম উপরে যে অঙ্কগুলা, সেই অঙ্কগুলা। তো আমি আপনাদেরকে বলবো যে এই চ্যাপ্টার শেষ হয়ে গেল আমাদের, আর হয়তো এইটার উপরে দুইটা বা একটা টপিকস আছে, শেষ করলে আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্টের একটা ডেট এবং ক্লাস টেস্টের ডেট দিয়ে দিব। সুতরাং বাসায় আপনারা এগুলা লেখা শুরু করে দেন। আপনাদের কারো কোথাও প্রবলেম থাকলে বলেন, যে ম্যাক্সিমাম মিনিমাম সম্পর্কে কোথাও প্রবলেম থাকলে বলেন। হ্যালো, আচ্ছা জুবাইর নাকি, জুবাইর আছেন? জুবাইর, হ্যাঁ বলেন, কিছু কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা, বাসায় প্র্যাকটিস করেন। তাহলে আপনারা কি এই কোয়েশ্চেন গুলো সবগুলা দেখছেন, কি কি কোয়েশ্চেন আছে, কি কি করতে হবে আপনাদেরকে? ওকে, আর আপনি তাহলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন আমার মেইলে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এরা অনেক স্টুডেন্ট, এই কয়েকজন এসে চলে গেছে অলরেডি, মানে 19 জনের মতো আমি প্রথমে দেখলাম, 18 জনের মতো দেখলাম, তারপরে অনেকে চলে গেছে। না তারপরে তো প্রথমের দিকে ক্লাসগুলো প্রায় 22 জন, প্রথমে তো দেখলাম 40-42 জন, তারপরে 30 জনের উপরে করে ক্লাস করছে। এখন তো 15-16 জনে চলে আসছে। 25 জন, আমার তো এখানে 16 জনও হয় না, তাহলে 25 জন হলে তাও তো মোটামুটি মনে হয় যে 25 জন 26 জন হলে তাও তো একটা ইয়ে মনে হয়, কিন্তু এখন 16 জনে পাচ্ছি। ওরা অনেকে জানে না নাকি, নাকি ভালো। এই যে অ্যাটেন্ডেন্স গুলাতে, এগুলাতে মার্কস আছে 5, অ্যাসাইনমেন্টে আপনার 15, সরি অ্যাসাইনমেন্টে 10, ক্লাস টেস্টে 15। তো এই মার্কস গুলো যদি ক্যারি করতে পারে কেউ, কোনো স্টুডেন্ট, তাহলে ফাইনালে যে কোয়েশ্চেনটা হবে 70 মার্কসের, ওইখানে যদি কেউ এই যে টপিকস গুলো, আমি 3টা ভাগ, সবসময় ক্লাসটা 3টা ভাগে ভাগ করি। প্রথম ভাগে একটা অ্যাসাইনমেন্ট দেই, দ্বিতীয় ভাগে আর একটা অ্যাসাইনমেন্ট হয়, তৃতীয় ভাগে আর একটা হয়। তো ফার্স্টের ভাগেরটা আমি শেষ করে ফেলছি, এটা অ্যাসাইনমেন্টও নিছি, ক্লাস টেস্টও নিছি। দ্বিতীয়টা চলতেছে, আর দ্বিতীয়টা হয়তো 2টা ক্লাস নিলে হয়তো দ্বিতীয়টাও শেষ হয়ে যাবে। তো এই 2টা ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্ট হয়ে গেলে থাকে 3 নাম্বারটা। আমি 3 নাম্বারটা ক্লাস টেস্ট নিতেও পারি, নাও নিতে পারি, কারণ 2টা ক্লাস টেস্ট নেওয়ার নিয়ম। যদি অনেক স্টুডেন্ট রিকোয়েস্ট করে যখন, যে স্যার আমাদের ক্লাস টেস্ট এটা খারাপ হয়েছে, আর একটা ক্লাস টেস্ট নেন, তখন হয়তো আমি কোনো একটা যদি সময় পাই ওইভাবে, তাহলে ক্লাস টেস্ট নেই। ম্যাক্সিমাম আমি 2টা ক্লাস টেস্ট এবং 3টা অ্যাসাইনমেন্ট নেই। তো 3টা অ্যাসাইনমেন্টে যোগ করে 30-এর মধ্যে যা পাবেন ওটা এভারেজ করে কনভার্ট হবে। 3×10 = 30, 3টা অ্যাসাইনমেন্টে 30-এ কনভার্ট করে যা হবে সেটা আপনারা ওখানে 10-এর মধ্যে যা পাবেন। আর ক্লাস টেস্টে দুইটা দুইটার মধ্যে যেটা বেস্ট ওয়ান হবে সেটা কাউন্ট করা হবে। ঠিক আছে, আমি অনেকেই এভারেজ করে, আমি এভারেজ এভারেজ করতে চাই, কিন্তু অনেক সময় দেখি যে এভারেজ করলে অনেক কমে যায়, অনেক স্টুডেন্ট একটা দিয়ে দিতে পারছে আর দিতে পারে না, তখন সমস্যা হয়ে যায়। তো ক্লাস টেস্টও একটা ফ্যাক্ট, যদি 15 পেয়ে যান কোনোটাতে, তাহলে তো আর অ্যাসাইনমেন্টে আর 8, 8, 7, 8-এর নিচে তো 7, 8 যদি পান, তারপরে অ্যাটেন্ডেন্সে 5 পাইলেন, তাহলে তো আপনার এখানেই 30-এর মধ্যে 27, 28 এখানেই হয়ে যায়। তো একটু রেগুলার ক্লাস করলে 30-এর মধ্যে এখান থেকে 26-27 মার্কস যদি পেয়ে যান, তাহলে আর ওই 70-এর মধ্যে মোটামুটি একটা মার্কস দিলেই আপনাদের A+ পাওয়াটা খুব টাফ, মানে সহজ হয়ে যায়। সুতরাং একটু এভাবে একটু কেয়ার করবেন, যে সিনসিয়ার হতে হবে, অনেকে ক্লাস রেগুলার করে না।
ঠিক আছে জুবায়ের, তাহলে আপনি অ্যাটেন্ডেন্সটা আমাকে দিয়ে দিয়েন। আর ইনশাল্লাহ আমরা সবাই একটু চেষ্টা করব ক্লাস রেগুলার করার। আর অ্যাসাইনমেন্টের কথা আমি বারবার বলতেছি, যাতে ওই সময় যাতে না বাড়ানো লাগে। আপনারা এখন থেকে যা যা করাচ্ছি, যেগুলো হোমওয়ার্ক দিয়েছি, এগুলো সবাই টাইপ করা শুরু করে দেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। স্যার আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার।